সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ইংলিশে 6 লেখাটা আমি যখন এভাবে দেখব, আমি এটাকে 6 দেখব। আমি যখন আপনাকে দেখাবো, আপনি এটাকে 9 দেখবেন। আমি যতভাবেই আপনাকে বলি না কেন যেটা 6, আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার পাশে দাঁড়িয়ে লেখাটাকে না দেখবেন। ঠিক তেমনি আমাদের এই বাস্তব দুনিয়াতে কিছু বাবা মা আছে, তারা তাদের জায়গায় রাইট আর সন্তান সন্তানের জায়গায় রাইট। বাবা মা কখনোই সে অবুধ সন্তানের পাশে দাঁড়িয়ে সন্তানের দুঃখটা বোঝার জন্য চেষ্টা করে না। তারা তাদের মতো করে একটা ভুল সিদ্ধান্ত সন্তানের উপর চাপিয়ে দেয়, আর সন্তানের শেষ পরিণতি হয় সুজনের মতো। ডিয়ার ভিউয়ার্স, সুজনের জীবনের বাস্তব গল্পটা শুধু গল্প নয়, প্রত্যেকটা বাবা মা সহ ছেলেমেয়ের জন্য ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন, আমার বাড়ি কুমিল্লা শহর থেকে একটু দূরে। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোট ভাইয়া। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার আব্বা কুমিল্লা ডিসি অফিসে চাকরি করে। ছোটোবেলা থেকে অনেক আদর ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আমি পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী ছিলাম। আমি এসএসসি এবং এইচএসসিতে ফার্স্ট ডিভিশনে পাস করি। এরপর থেকে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পড়াশোনার প্রতি আমি যথেষ্ট মেধাবী ছিলাম, সবসময় পড়াশোনা নিয়ে পড়ে থাকতাম। হয় না যে অন্যরা যেরকম বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারা, বাইরে ঘুরতে যাওয়া, ফ্রেন্ড সার্কেলদের সাথে মজা মাস্তি করা, এই ব্যাপারগুলো আমার মাঝে ছিল না। আমি সবসময় পড়াশোনার মাঝেই ডুবে থাকতাম। এই জন্য আমার তেমন কোনো ভালো বন্ধু বা বান্ধবী নেই। এটা নিয়ে আমার বন্ধুরা আমার সাথে অনেক বেশি টিটকারি করে। আমাকে সবসময় বলে যে সবার হচ্ছে গার্লফ্রেন্ড আছে, বাট তোর কোনো গার্লফ্রেন্ড নেই, ব্যাপারটা কেমন দেখায়? তুই একটা ভার্সিটিতে পড়িস, এই পর্যন্ত একটাও রিলেশন করিস নাই। কিন্তু আমার একটা দুর্বলতা আছে, দুর্বলতাকে আমি বলে রাখি। মানে আমি মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল। কি যে আমি লাইক হচ্ছে এরকম হয় না যে কারোর সাথে একটা ঝগড়া হইলো, সাপোজ আমার একটা ভালো বন্ধুর সাথে আমার ঝগড়া হইলো, অ্যান্ড ঝগড়া হওয়ার পরে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, রাতের বেলায় ঘুমাই না। মানে আমার মাঝে অন্যদের সাথে ঝগড়া হলে আমার ভিতরে একদম গিল্টিভাবে ধরে। আমি এটাকে খুব সহজে আমার ব্রেন থেকে সরাইতে পারি না। যার জন্য আমি শুনতে পাই যে রিলেশন করলে মানুষ কষ্ট পায়, প্রেম করলে মেয়েরা ধোকা দেয়, তারপরে হচ্ছে বা ছেলেরা মেয়েদেরকে ধোকা দেয়, প্রেমের মাঝে ছলনা প্রতারণা। এই জন্য আমি প্রেম ভালোবাসার প্রতি আসক্ত না। আমি চিন্তা করি আমি যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলি আর সেই মেয়ে যদি আমাকে কোনোভাবে কষ্ট দেয়, আমি এটা জীবনেও সহ্য করতে পারবো না, আমি যথারীতি মরে যাব। এটা চিন্তা করতে করতে আমি ভাবি যে আমি কখনো রিলেশন করব না। কিন্তু সবসময় আমার বন্ধুবান্ধবরা আমাকে এই রিলেশনের ব্যাপার নিয়ে অনেক বেশি খোঁটা দেয়। ওরা আমাকে সবসময় বলে অ্যাটলিস্ট একটা প্রেম কর, প্রেম করে প্রেমের মজাটা একটু বুঝ। তো ওরা আমাকে অন্যভাবেও বলে যে কোনো নারীর দিকে একবার তাকালে কিন্তু পাপ হয় না, 2বার তাকালে পাপ হয়, সুতরাং তুই একটা প্রেম কর, তোর কোনো পাপ হবে না। বাট প্রেম ভালোবাসা আমার সত্যিই ভালো লাগতো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পড়াশোনা করতাম, আব্বাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতাম এবং ছোটো ভাইটাকে পড়াশোনা করাইতাম। আমাদের বাসাটা কুমিল্লা শহর থেকে অনেক বেশি দূরে না, মানে শহরের এরিয়ার ভিতরেই পড়ছে। আমাদের বাসাটা এমন একটা জায়গায়, না গ্রাম না শহর এরকম। তো যাই হোক, এভাবে আমার জীবনটা কাটতে থাকে। তো আমি কি করি, আমাদের বাসায় থেকে পড়াশোনা করি, মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের বাসা থেকে যাই, ওইখান থেকে যাতায়াত করি। আর মানে আমাকে কিন্তু সবসময় ক্লাস করতে হয় না। দেখা গেল কি যে এক সপ্তাহে 2 দিন 2টা কি 3টা ক্লাস করলে হয়ে যায়। তার ছোটো ভাইটার প্রতি আমি খুব মনোযোগী যে ছোটো ভাইকে পড়াশোনা করিয়ে আমি ওর অনেক বড় বানাবো, এটা আমার অনেক স্বপ্ন। এভাবে যেতে যেতে আমার ছোটো ভাইয়ের একটা বদভ্যাস আছে। বদভ্যাস হচ্ছে ঘুড়ি উড়াইতে খুব পছন্দ করে, মানে ও প্রচুর পরিমাণ ঘুড়ি উড়ায়। তো আমাদের বাসার ছাদের উপর থেকে ওই একদিন ঘুড়ি উড়াচ্ছিল, তো আমি নিচে বসে বসে পড়তেছিলাম। আমার কাছে এসে বলতেছে যে ভাইয়া আমার তো ঘুড়িটা হচ্ছে মানে সুতা কেটে চলে গেছে। ওই দিন প্রচণ্ড রকম বাতাস ছিল। তো এখন আমি বলতেছি যে মানে ঘুড়ি চলে গেল, এখন আমি কী করতে পারি, তুই আমাকে বলতো। আমাকে বলো ভাইয়া তুমি আমাকে ঘুড়িটা একটু এনে দাও। আমি বললাম যে কীভাবে আমি কোত্থেকে এনে দিব। পরে বলতেছে আমাদের বাসা থেকে 2-3টা বাসা পরে আরেকটা বাসা আছে, মানে আরেকটা বাড়ি আছে। ওই বাড়ির মানে লাইক হচ্ছে ওই বাড়ির আশেপাশে অনেকগুলো গাছ আছে। তো ওই গাছের একটা ডালের ভিতরে হচ্ছে সুতাটা গিয়ে আটকে, তো ঘুড়িটা ওখানে গিয়ে উঠতে থাকে। আমার ছোটো ভাই কিন্তু আবার গাছে উঠতে পারে না, আমি কিন্তু আবার মোটামুটি গাছে টাছে উঠতে পারি। তো আমার ছোটো ভাই আমাকে বলতেছে যে ভাইয়া তুমি একটু কষ্ট করে ওই বাড়ির গাছের উপরে উঠে আমাকে একটু লাইক হচ্ছে ঘুড়িটা এনে দাও। আমি চিন্তা করতেছি এটা অন্যদের বাড়ি, আমাকে বললে কিন্তু খুব কান্নাকাটি করে, একদম নাস্তরবন্ধা ছাড়বেই না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই যদি এরকম করেই বলতেছিস তাহলে আমি যাব।
এরপরে আমি আমার ছোটো ভাইকে বলি যে তুই আয়, তো আমার ছোটো ভাই আসতে যাচ্ছে না, ও মানে ও ভয় পায়, মানে অন্যদের বাড়ির ভিতরে ঢুকতে ভীষণ ভয় পায়। এরপরে আমি কি করলাম, আমি ঢুকলাম। আমি ঢোকার পরে লাইক হচ্ছে মানে আমি দেখলাম যে এটা একটা মানে বাউন্ডারি করা, মানে চারপাশে বাউন্ডারি করা, অ্যান্ড ভিতরে অনেকগুলো গাছ লাগানো, যে কাঠ গাছগুলো হয়, তারপরে ফ্রুটের গাছ হয়, এরকম অনেক রকম গাছ লাগানো। আমি কি করলাম, মানে গেট নক করি নাই, কারণ গেট নক করলে আবার কে কী মনে করে, যার জন্য আমি দেওয়ালের উপর দিয়ে, মানে এদিকে একটু জংলার মতো ছিল, অনেক বেশি গাছগাছালি ছিল, যার জন্য আমি কি করি, দেওয়ালের এই পাশ থেকে দেওয়ালটা টপকে আমি ভিতরে ঢুকি। অ্যান্ড ঢোকার পর আমি গাছটাকে দেখতে পাই। গাছটাকে দেখার পর আমি দেখলাম সোজা একটা গাছ আছে। আমি চিন্তা করতেছি এই গাছে উঠে যদি নাড়া দিই তাহলে সুতাটা ছুটে যাবে গাছ থেকে, অ্যান্ড ঘুড়িটা দূরে গিয়ে পড়বে, ওখান থেকে আমি ঘুড়িটা এনে আমার ভাইকে দিব। যাই হোক, এভাবে চিন্তা করার পর আমি গাছে ওঠার জন্য ট্রাই করি। আমি যখন অর্ধেক পর্যন্ত গাছে উঠি তখন আমার চোখ যায় হচ্ছে এটা একটা মানে হচ্ছে গোসলখানার জন্য, গোসলখানা যেটাকে বলে, যে বাথরুম ছিল এরকম। তো এটার বাথরুমের যে জানালা হয়, মানে হচ্ছে মানে গ্লাস করা যে জানালাগুলো, মানে একদম সচরাচর ওদের গ্লাসগুলো এরকম ছিল যে থাই গ্লাস লাগানো ছিল জানালার মধ্যে, ওরকম ছোট ছোট কাঁচের কোনো গ্লাস না। তো থাই গ্লাসটা খোলা ছিল। আমার চোখটা যখন ওই মানে বাথরুমের দিকে গেল, আমি দেখলাম যে একটা মেয়ে ওখানে গোসল করতেছে এবং সে মোটামুটি অর্ধনগ্ন। এটা দেখার পরে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করার পরে মেয়েটাও তখন ওইদিকে তাকে আমাকে দেখতে পায়। দেখার পরে মেয়েটা প্রচণ্ড পরিমাণ চিল্লায়, অ্যান্ড চিল্লায় সে কী করে, মানে বাথরুম থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে মানে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে অনেকগুলো লোক হচ্ছে মানে গাছের নিচে চলে আসে। এখানে আইসা আমার বলতেছে যে তুই নাম, এখান থেকে নাম। কিন্তু আমি তো প্রচুর পরিমাণ ভয় পেয়ে যাই, আমি তো এরকম কিছু করি নাই, এখন কি করা যায়। আমি ছোটো ভাইকে ডাকতেছি, আমার ছোটো ভাই কিন্তু মানে এই দৃশ্য দেখার পরে ও দূরে দাঁড়ায় ছিল, এটা দেখার পরও দৌড়ে চলে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে গাছ থেকে নামলেই তো ওরা আমাকে উত্তম মধ্যম দিবে। আমি ওদেরকে গাছ থেকে বুঝাচ্ছিলাম যে ভাই দেখেন, ঘুড়ি হচ্ছে এভাবে গাছে আটকাইছিলাম, এই ঘুড়িটা নামানোর জন্য মানে গেছে। বাট ওরা আমার বারবার বলতেছে যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুই নিচে নেমে আয়, তুই নিচে নেমে আয়, তুই নিচে নেমে আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি চিন্তা করতেছি আল্লাহ, নিচে নেমে আসলেই তোরা আমাকে মারবে। আমি বসে বসে আল্লাহ আল্লাহ করতেছি। আমার কাছে কিন্তু তখন মানে আমি কী বলবো ঠিক বুঝতে পারতেছিলাম না। তা ভাবলাম যে যাই হোক, আমাকে তো একটা সময় নামতেই হবে, তাই না। এটা চিন্তা ভাবনা করে আমি তখন গাছ থেকে নামার পরে দেন হচ্ছে যখন আমি গাছ থেকে নামি, ওরা আমাকে ধরে ফেলে, ধরে আমার কলার চেপে ধরে আমাকে ইচ্ছে মতো মারতে থাকে। মানে কয়েকটা ঘুষি দিয়ে ওবারের ছেলে থাকে, একটা বয়স্ক লোক, মানে বয়স্ক বলতে মধ্যবয়স্ক টাইপের একটা লোক আসে, উনি হচ্ছে এই বাড়ির মালিক। উনি এসে বলতেছে যে ওরা মারিস না। আমাকে জিজ্ঞেস করে কী নাম তোমার। আমি বলি যে আমার নাম সুজন। তোমার আব্বার নাম কি? আমি আমার বাবার নাম বলি। তখন বলে যে তোমাদের বাসা কি? ওইটা আমাকে বলে যে এই বিল্ডিংটা কি তোমাদের দেখাচ্ছিল। আমি বললাম হ্যাঁ, এই বিল্ডিংটা আমাদের। পরে বলে আমার বাড়ির মানে সীমানার মধ্যে কীভাবে ঢুকছো? আমি বললাম যে আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি। তারপর উনি বলতেছে যে তুমি দেওয়ালের উপর দিয়ে ঢুকে আমার মেয়ে গোসল করতেছে, তুমি গাছের উপর উঠে আমার মেয়ের গোসল দেখতেছো, এটা কি তুমি ঠিক করছো? আমি তখন একরকম মানে প্রচণ্ড পরিমাণ লজ্জা পেয়েছি। মানে আমি ওনাকে কী বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি ওনাকে বললাম যে আপনি আসলে ভুল বুঝতেছেন, আপনার মানে বুঝার মাঝে ভুল আছে। আমি আসলে আপনার মেয়ের গোসল করা দেখার জন্য এখানে আসি নাই। আমি আমার ছোটো ভাইয়ের ঘড়িটা এখানে গাছের সাথে লেগেছিল, আমি ঘড়িটা নেওয়ার জন্য আসছি। তখন উনি আমাকে বলতেছে যে ঘড়ি কোথায়? আমি উপরের দিকে তাকাই, আমি বলি যে উপরে ঘড়ি আছে। তো সবাই উপরের দিকে তাকায়, আমাকে বলতেছে যে ঘড়ি কই? আমি যখন উপরের দিকে তাকাই তখন আমি দেখতে পাই যে ঘড়ি নাই। তার মানে এতক্ষণ ঝামেলার ভিতরে ঘড়ির যখন বাতাস আসে, আরও বেশি বাতাস আসে, তখন মানে সুতাটা তো জাস্ট একটুখানি গাছের সাথে কোনো অংশ হয়তো লেগেছিল, বাতাস আসার পরে ঘড়িটা এখান থেকে ছুটে গিয়ে চলে যায়। আমি ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি ঘড়ি নেওয়ার জন্য আসছিলাম। এরা কী করে, একটা সময় আমাকে মানে ওদের বারিন্দার সামনে নিয়ে আমাকে পিচ মোড়া বাঁধিয়ে দেয়। ও বান দেওয়ার পরে আমি চিন্তা করতেছি যে আল্লাহ, মান সম্মান তো মানে সব কিছু একেবারে যাওয়ার মতো অবস্থা। একটা পর্যায়ে কিছুক্ষণ পরে, লাইক আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে আমার বাবা আর আমার ছোটো ভাইয়া আসার পরে ওদের গেট দিয়ে ঢুকে আমার আব্বা তো মানে প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করতেছে। মানে ওই ভদ্রলোকের সাথে যে আপনি আমার ছেলেকে এভাবে বাইন্ধা রাখছেন, আপনি জানেন আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পরে কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় নাই। এই মহল্লার কেউ কখনো কইতে পারবো না যে আমার ছেলে কোনো মেয়েকে কোনো খারাপভাবে ইঙ্গিত করেছে কিংবা কোনো মেয়ের দিকে খারাপভাবে তাকিয়েছে। বাট আমার আব্বা যত কথাই বলে, ওই ভদ্রলোক আমার আব্বার কোনো কথাই শোনে না। উনি বারবার একটা কথাই বলে যে আমি পুলিশে কল করেছি, পুলিশ যদি আসে তাহলে আমি তোমার ছেলেকে পুলিশে ধরাই দিব। তখন আমার ছোটো ভাইয়া মানে কান্নাকাটি করে ওর হাতে তখন হচ্ছে মানে ঘুড়ি উঠানোর যে লাঠিমটা হয় না, এটা ওর হাতে লাঠিটা। তখনও দেখাচ্ছিল যে দেখেন এটা হচ্ছে লাঠিম, এটা দিয়ে আমি ঘুড়ি উড়াচ্ছিলাম, আমার ঘুড়িটা চিরে গেছে। দ্যাটস হচ্ছে আমি ভাইয়াকে বলছিলাম যে ঘুড়িটা আনার জন্য। তখন ওর বাবা বলতেছে যে আমি তো গাছের উপর কোনো ঘুড়ি দেখিনি, এখানে কোনো ঘুড়ি ছিল না। ওনাকে কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে আমি ঘুড়ি নামানোর জন্যই গাছে উঠেছিলাম।
এরকম করতে করতে একটা সময় পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে উনি, আমার আব্বাও বলে, উনিও বলে, তো আমার ছোটো ভাইয়া বলে পুলিশ তখন আমাকে ধরে নিয়ে যায় থানাতে ধরে নিয়ে যাওয়ার পর আমার বাবাও পিছন পিছন যায়। তখন আমার আব্বার যে ডিসি অফিসে লোক ছিল, মানে ডিসি সাহেব সহ অন্য লোকদেরকে আব্বা ফোন করার পরে পুলিশ কী করে ওই লোকগুলোর সাথে কথা বলার পরে পুলিশ যথারীতি আমাকে থানায় নিয়ে বলতেছে যে ঘুরি গেলে গেছে, বাট তোমার কিন্তু উচিত হয় না যে অন্যর বাড়িতে অনুমতি ছাড়া ঢোকা। তুমি দেওয়ালের উপর দিয়ে ঢুকেছো, এটা তুমি অন্যায় করেছো। আর তার চেয়েও বড় অন্যায় করেছো এখানে তুমি তার গাছের উপরে উঠে। পরে আমি সব কিছু বললাম। পুলিশ বলতেছে আমি না হয় এটা বুঝলাম, কিন্তু যে বাড়ির মালিক সে তো এটা বুঝবে না। তখন উনি কী করে, সাদা কাগজ আমার কাছ থেকে একটা মানে সাদা কাগজের কোণার মধ্যে একটা সিগনেচার নেয়। অ্যান্ড সিগনেচার নিয়ে আমাকে বলে যে তোমাকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি, বাট এরপরে যদি এরকম কোনো রিপোর্ট আমি পাই কিংবা এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমি তোমাকে 14 শিকির ভাত খাইয়ে ছাড়বো। এটা পরে পুলিশ যথারীতি আমাকে ছেড়ে দেয়। অ্যান্ড বাসায় আসার পর তো আব্বা আমার সাথে প্রচুর পরিমাণ রাগারাগি। মানে আব্বার একটাই কথা যে তুই আর কখনোই বাসায় আসবি না, তুই এখানে থাকবি না, তুই হোস্টেলে থেকে পড়াশোনা করবি। আমি বললাম যে আব্বা দেখো, মানে এটা একটা ভুল হয়ে গেছে, এটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং। বাট আমার বাবা কোনো কথাই বুঝতে রাজি না। বাবার একটাই কথা যে এই এলাকায় যেহেতু তোর নামে এত বড় একটা বদনাম রটে গেছে, আমি চাই না যে তুই এই এলাকা থেকে পড়াশোনা কর, তুই কুমিল্লার কোনো একটা হোস্টেলে থেকে তুই পড়বে। তখন আমাকে কী করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল আছে আব্বা ওখানে পাঠিয়ে দেয়। ছোটো ভাইয়া তো প্রচুর কান্না করেছে, মানে ও হচ্ছে আমার সাথে চলে আসবে। তো আমি তখন বলি যে না ঠিক আছে আমিই চাই। তো আমি কী করি, যথারীতি ওখানে চলে আসি। আসার পর হোস্টেলে থেকে আমি পড়াশোনা করতেছি। এভাবে আমার দিনগুলো যাচ্ছিল। বাট আমার মনের ভিতরে একটা কষ্ট, যে মেয়েটাকে আমি অর্ধনগ্ন দেখেছিলাম, আমি তো তার কাছে কোনো অন্যায় করি নাই, সে তো আমাকে ভুল বুঝে আছে। আমার একটাই চিন্তা, যদি আমি কখনো তাকে দেখতে পাই তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। এরকম করে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যায়। যাওয়ার পরে আমি একটা সময় বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমাদের ওখানে, মানে আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট বলতে এটা লাইক চাইনিজ, তারপরে বাংলা, এরকম সব ধরনের ফুড এখানে সেল করা হয়। রেস্টুরেন্টের নাম হচ্ছে টেবিল স্মল। তো এই টেবিল স্মল রেস্টুরেন্টে আমি একদিন যাই বিকেলবেলা। আমার আরও 2-3টা বন্ধু থাকে, ওদের সাথে বসে বসে ওখানে খাবার খাচ্ছিলাম। তো খাওয়ার একটা পর্যায়ে পাশের টেবিলে একটা মেয়ে মানে একটু লাউডলি হচ্ছে মানে টেবিলের ভিতরে এরকম থাপ্পড় দিয়ে দিয়ে গান গাইতেছিল। ওর একা ছিল না, পাশে আরও 2-3টা মেয়ে ছিল এরকম। তো তখন আমি ওয়েটারকে ডাক দিয়ে বললাম যে ভাই এগুলো কি, মানে তোমাদের রেস্টুরেন্টে কি বসা যাবে না? এটা কি কোনো গানের আসর হয়ে গেল যে এখানে কোনো কনসার্ট চলতেছে? একটু লাউডলি যখন বলতেছিলাম তখন মেয়েটা ওই দিক থেকে আমার দিকে তাকানোর পরে সে আমার দিকে একটু অপলক নয়নে তাকালো, মানে যেন আমি তার খুব পরিচিত। সে আমার কাছে আসলো। আসার পরে আমার পাশে যে আমার বন্ধুটা ছিল, আমার 2টা বন্ধু ছিল, অ্যান্ড চেয়ারটা ছিল 4 জনের, মানে আমি এক পাশে বসছি, আমার বন্ধু এক পাশে, আরেক পাশে, অ্যান্ড অন্য পাশের চেয়ারটা খালি ছিল। মেয়েটা যথারীতি এসে চেয়ারের মধ্যে বসে যায়। আমার বন্ধুকে বলতেছে যে, মানে আমার কথা জিজ্ঞেস করতেছে এই লোকটাকে। আমার বন্ধু কিন্তু ওই মেয়েটাকে চিনে। তো আমার বন্ধু বলতেছে এটা আমাদের বন্ধু কুমিল্লা শহরে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। মেয়েটা বলতেছে যে এই ছেলেটা তো একটা লুচ্চা। তখন আমি মানে বুঝাইতে পারতেছিলাম না যে আমি লুচ্চা মানি। আমি তখন তারা জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি আমাকে লুচ্চা কেন বলতেছেন, আমি লুচ্চা আমি কী করলাম? তখন আমাকে বলতেছে যে আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পারছি। আমি বললাম যে মানে আপনি কীভাবে চিনতে পারছেন আমাকে বলেন তো। তখন মেয়েটা আমাকে বলতেছে যে আমি একদিন গোসল করতেছিলাম, আপনি গাছের উপর উঠে আমার গোসল করে দেখছেন। তখন আমার হুট করে সেই কথাটা মনে পড়ে যায়, যে সেদিনের কথাটা। তখন আমি কনফার্ম হয়ে যাই যে এই সে মেয়েটা। আমি তাকে বলি যে আপনি একটু বসেন, আমি আপনাকে সব কিছু খুলে বলতেছি। তখন মেয়ে বলতেছে যে আপনার মতো লুচ্চার সাথে বসে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এটা বলে মেয়েটা ওখান থেকে ছট করে উঠে চলে যায়। আমি তাকে পিছন থেকে যতই ডাকি আপনি একটু দাঁড়ান, আমি আপনার সাথে কিছু কথা বলি, আমার কথাগুলো আপনি শোনেন, আমার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে অন্যায় করি না, অপরাধ করি নাই। কিন্তু কে শোনে কার কথা? মেয়েটা কী করলো, আমার সাথে রাগারাগি করে ওখান থেকে সরাসরি সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। একটা পর্যায়ে আমি আমার বন্ধুদেরকে বলতেছিলাম, আমার যে বন্ধুরা ছিল তার নাম ছিল শহীদ। আমি শহীদকে বলতেছিলাম যে শহীদ দেখ এই ঘটনা। তখন শহীদ আমাকে বলে যে হ্যাঁ এটা তো আমি আঙ্কেলের মুখে শুনছিলাম। আমি বলি হ্যাঁ আব্বা হয়তো তোদের কাছে বলেছে, কিন্তু এটা তো আমার কোনো দোষ ছিল না, আমার তো কোনো অন্যায় ছিল না। মেয়েটা তো আমাকে একটু বুঝলো না। তখন শহীদ আমাকে বলতেছে এই মেয়ের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে মাঠের মধ্যে খেলতে আসে। মেয়েটা কিন্তু অনেক পাকনা টাইপের, মানে মাঠে ঘাটে খেলতে খুব পছন্দ করে, মাঝে মাঝে ডাং খেলতে আসে। তখন মানে বাঁশের হচ্ছে মানে বাঁশ দিয়ে ডাং খেলা হইতো, মানে বাঁশের হচ্ছে মানে সিবা যেটাকে বলে, মানে বাসের মাথা দিয়ে ডাং খেলা হইতো। তো মেয়েটা মাঝে মাঝে মাঠে এসে ডাং খেলতো। তার বন্ধু বলতেছে তুই যদি একদিন আসিস তাহলে তুই মেয়েটার সাথে কথা বলতে পারবি।
যাক এভাবে হচ্ছে কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি আমার বাসায় যাই, আমার বন্ধু আমার বাসায় যায়। কিন্তু তখন কেন জানি মেয়েটার কথা আমার বারবার মনে পড়তেছিল। মানে ওর হয় না যে চোখে মুখে কেমন জানি একটা আগুন আমি দেখেছিলাম। মেয়েরা সুন্দর হয় এবং সুন্দর হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি ওর মাঝে না একটা অন্যরকম সৌন্দর্য দেখেছিলাম। মানে মেয়েটার মুখমণ্ডলটা ছিল গোল, অ্যান্ড চুলগুলো খুব ছাড়া ছাড়া ছিল, অ্যান্ড চোখগুলো হাঁসের ডিমের মতো ছিল, একটু বড় বড়, অ্যান্ড নাকটাও মোটামুটি একটু চ্যাপ্টা টাইপের ছিল। সব কিছু মিলিয়ে ওরা অনেক সুন্দর লাগতেছিল, সোজা কথা যেটা। আর একটা হয় না যে মানে একদম ফর্সা ফর্সা বা ব্ল্যাক বা শ্যামলা এরকম, বাট ও কিন্তু মানে প্রচুর পরিমাণ লাইক হচ্ছে ওর ফেস কাটিংটা অনেক সুন্দর ছিল, ওর মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণ মায়া ছিল। আমার রাতের তার কথা অনেক বেশি মনে পড়ে। আমি চিন্তা করি হাইল্লা, মেয়েটা আমাকে এখনও ভুল বুঝতেছে, আমি যদি তার সাথে একটু দেখা করতে পারতাম তাহলে অ্যাটলিস্ট তাকে আমি সব কথাগুলো খুলে বলতে পারতাম, সে আমাকে ব্যাপারগুলো বুঝতে পারতো। এভাবে যেতে যেতে আরও 2-3 দিন কেটেছে। আমি তখন বাড়িতেই থাকি। আমি আমার বন্ধু শহীদকে বলতেছিলাম যে শহীদ, তুই কোনোভাবে মেয়েটার সাথে আমাকে একটু দেখা করাই দে। শহীদ আমাকে বলতেছে, দেখ এই মেয়ে যত গরম হয়েছে, আরও যথেষ্ট রাগী মেয়ে, তোর সাথে দেখা হলে ও তো তোর কোনো কথা শুনবেই না, বরং উল্টাপাল্টা তোকে আরও বেশি বকাবাধ্য করবে। আমি শহীদকে বলতেছিলাম যে শহীদ, তুই আমাকে অ্যাটলিস্ট এটা মনে রাখিস, আমি যদি তার আগে একটু সময় পাই, লাইক 1 মিনিট যদি সে আমাকে কথা বলার সুযোগ দেয়, ওই 1 মিনিটে আমি তাকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো। তখন শহীদ আমাকে বলে, সময় সুযোগ বুঝে তুই তার সাথে কথা বলে নিস। এরপরে লাইক আমি একদিন মাঠে আমার বন্ধুদের সাথে আড্ডা মারতেছিলাম, যে মাঠে মেয়েটা খেলতে আসে। ঠিক ওই দিন বিকেলবেলা মেয়েটা খেলতে আসার পরে আমি আমার বন্ধুরা বলতেছিলাম যে দোস্ত দেখ, মেয়েটা খেলতেছে, এখনই হচ্ছে মানে লাইক আমি ওকে কিছু একটা মানে বলতে পারবো, এটা বলি। তো মেয়েটা কিন্তু তখন একটা লাইক হচ্ছে পাতলা টাইপের যে সালোয়ারগুলো হয় না, মানে পাতলা টাইপের সালোয়ার আর একটা টি শার্টের মতো পরে আসছিল, এরকম আর কি। বাট যেহেতু শহরে থাকে, এরকম ড্রেসগুলো সবসময় পরতো। তো এটা দিয়ে সে কী করতেছে, যে বাচ্চাদের সাথে তখন ডাং খেলতেছে। ডাং খেলার সময় সে যখন এইভাবে ডাংটা মারছিল, ডাংটা মারার পরে তখন ওই যে মাঠটা একটু পিছলা টাইপের ছিল, মানে বৃষ্টি হয়েছিল যার জন্য পিছলা ছিল। তো ডাংটা মারার পরে যখন ডাংটাকে সে ধরতে গেছিল, হঠাৎ করে সে কী করে, মানে তার 2 পা 2 দিকে মানে একদম চলে যায়, সে পিচ্ছিলকে পড়ে যায়, অ্যান্ড পড়ে গিয়ে সাথে সাথে তার সালোয়ার যেটা ছিল পরনে, এটা ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে গিয়ে তার মানে লাইক হচ্ছে সব কিছু দেখা যাচ্ছিল। আমি তখন কী করলাম, আমি পাশেই ছিলাম, দৌড়ে আমাদের কাছে হচ্ছে, আমি তখন এখানে ফুচকার দোকান ছিল, মানে ফুচকা দোকানে বসে বসে ফুচকা খাচ্ছিলাম। তো দেন হচ্ছে ওইখানে পুচকলার একটা গামছা ছিল, যেটা টেবিলের উপর রাখা ছিল। আমি তখন গামছাটা নিয়ে দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরার পরে আমি গামছাটা দিয়ে তাকে পেঁচাই ফেলি। তখন আমার আরও কিছু লোক চারদিক থেকে আইসা তখন আমি মেয়েটাকে গামছাটা পেঁচাই দিয়া আমি তারা বলি যে ঠিক আছে, আপনি চলে যান, আপনার সাথে আর এটা বলি যে আপনি চলে যান। তো এটা বলার পরে মেয়েটা চলে যায়, অ্যান্ড চলে যাওয়ার পরে তো তার সাথে আমি তখন আর তার সাথে আর কথা বলতে পারি না। এভাবে আরও কিছুদিন যায়। আমি চিন্তা করতেছিলাম যে কোনো না কোনোভাবে আমি যদি তার সাথে একটু কথা বলতে পারি, তাহলে আমি হয়তো তাকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো। কিন্তু না, তার সাথে এরপর থেকে সে আর মাঠে খেলতে আসে না, মানে তার সাথে সে আর মাঠেই আসে না, তার সাথে আমার কোনো রকম দেখাই হয় না। আমি চিন্তা করতে থাকি যদি মাঠে একটাবার দেখা হইতো, তাহলে হয়তো আমি তাকে কিছু কথা বলতে পারতাম, মানে অ্যাটলিস্ট কিছু কথা বলতে পারতাম। তো এরকম করতে করতে আরও কয়েকদিন কেটে গেল, মানে লাইক হচ্ছে আরও প্রায় 1 সপ্তাহ 15 দিনের মতো কাটলো। এরপরে আমাদের কুমিল্লাতে একটা সিনেমা হল আছে, হ্যাঁ, সিনেমা হল নাম হচ্ছে মধুমতি সিনেমা হল। তো মধুমতি সিনেমা হল আমি সিনেমা দেখতে যাব। আমার আবার ওই সময় সিনেমা দেখার খুব ইচ্ছা ছিল, ওই সময়ের সিনেমা দেখতে আমি খুব পছন্দ করতাম। তা আমার 2টা বন্ধু, মানে শহীদ ছিল না, আরও 2টা বন্ধু ছিল, ওই 2টা বন্ধুর সাথে আমি সিনেমা দেখতে চাই। তো সিনেমা দেখার একটা পর্যায়ে কী করি, সিনেমার যখন মানে লাইক হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে সবাই উঠে যায়, তখন আমি কী করি, আমি ওখানে বসে বসে মানে আমার পায়ের যেই জুতাটা ছিল, জুতার পিতাটা অনেক টাইট ছিল, তো আমি জুতার পিতাটাকে লাগাচ্ছিলাম। আর যেহেতু সিনেমা হলে একটু আলো, খুব বেশি আলো নাই, যার জন্য জুতার পিতাটাকে আমি মানে প্রপারলি লাগাইতে পারতেছিলাম না। আমি খুব টেনে জুতার পিতাটা লাগাচ্ছিলাম, সবাই উঠে চলে গেল, অ্যান্ড আমি দেখলাম যে একটা মেয়ে পিছনে বসে আছে, মানে আমার পরে 2টা সিটের পরে বসে আছে। তখন আমি চিন্তা করতেছিলাম যে আরে মেয়েটা বসে আছে, মেয়েটা কেন যাচ্ছে না। আমি তখন তার কাছে যাই, কাছে যাওয়ার পরে আমি দেখতে পাই এই সেই মেয়েটা যার কথা আমি বলেছিলাম যে মানে আমার সাথে যার স্টোরি ঘটে আসতেছে। তো আমি তখন মানে একটু অবাক হয়ে বলি যে আপনি সিনেমা দেখতেছেন, আপনি যাবেন না, বাসায় যাবেন না, সিনেমা তো শেষ। তখন আমাকে বলতেছে আপনি এখানে কেন। আমি বললাম যে মানে আমি এখানে কেন বলতে মানে আমি আপনার কথা বুঝতেছি না। পরে আমাকে বলতে হচ্ছে যে আপনি এখানে কেন দাঁড়ায় আছেন, আপনি চলে যান। আমি বললাম ঠিক আছে, আমি না হয় চলে যাবো, কিন্তু আপনি যাবেন না। তো মেয়েটা আমাকে বলতে আছে যে আমি যাবো, কিন্তু আমার একটু প্রবলেম আছে। আমি বললাম যে মানে কিসের প্রবলেম, আমাকে একটু বলেন তো। তো মেয়েটা আমাকে বলে যে বাবা মা আমাকে সিনেমা দেখতে দেয় না, কিন্তু আমার সিনেমা দেখতে অনেক ভালো লাগে, আমি হচ্ছে হলে এসে ছবি দেখি, আর আমার হলে ছবি দেখতে অনেক ভালো লাগে। আব্বা আম্মা আমাকে দেয় না, আমি মানে আব্বা আম্মাকে না বলে চুরি করে সিনেমা দেখতে আসছি। পাশে আমার একটা বান্ধবী ছিল, যখন বিরতি দিল তখন আমার ওই বান্ধবীটা চলে গেল, অ্যান্ড আমি বসে বসে সিনেমা দেখতেছি। এখন আমার একটু প্রবলেম হয়েছে, আমি যাইতে পারতেছি না।
আমি তখন তারে বললাম যে মানে আপনি কেন যাইতে পারতেছেন না, আমাকে একটু কারণটা খুলে বলেন না। তো মেয়েটা আমাকে বলতেছে যে কারণ আছে, আমি আপনাকে বলতে পারবো না। আমি তখন তারে বললাম যে প্লিজ আমাকে একটু বলেন না কেন আপনি যাবেন না। এটা বলার পরে মেয়েটা যখন উঠার পর আমি দেখতেছি তার পিছনের অংশ লাইক মেয়েদের হচ্ছে মিন্স হলে যেরকম ভিজা থাকে না, ওরকম মানে রক্ত জমাট হয়ে আছে। আমি তখন বলি যে দাঁড়ান দাঁড়ান, আপনার পিছনে এমন অবস্থা, আপনি বাইরে কেন যাচ্ছেন? পরে মেয়েটা কান্না করে দেয়, কান্না করতে করতে ওখানে বসে যায়। আমি তখন তারে বলি যে কী হয়েছে আমাকে একটু বলেন তো। তখন মেয়েটা বলতেছে কে জানে মানে আমি যেই মানে যাত্রা বিরতির সময় আমি যে বাইরে গেছিলাম, তখন কে জানি মানে আমার মানে আমি যে চেয়ারে বসছিলাম ওই চেয়ারে পানের পিসকে ফেলছিল। মানে এটা হয় না যে এটা একটু মানে চেয়ারটা একটু ঘর্ত টাইপের থাকে, একটু ঘর্তের মতো, আর ওখানে কোনো ছিদ্র থাকে না, সিনেমা হলের মানে চেয়ারগুলোতে কোনো ছিদ্র থাকে না, যার জন্য মানে পানের পিসকে যখন ফেলেছিল অ্যান্ড মেয়েটা তো তখন অন্ধকার ছিল সিনেমা হলে, ওই সে বসে যায় এবং ওর জামার মধ্যে এগুলো লেগে যায়। আর ওর জামাটাও যথারীতি সাদা ছিল, মানে একেবারে র্যাক হয়ে গেছে। আমি তারা বললাম যে আপনি এইভাবে বেরোইতে পারবেন না, এভাবে বেরোলে খুব প্রবলেম, অনেকেই দেখলে হয়তো আপনাকে খুব খারাপ কিছু মনে করতে পারে। একটা সময় সিনেমা হলের যিনি চেক করবে মানে সেকেন্ড, আমরা দেখেছিলাম হচ্ছে বিকেলবেলা মানে 6টার শো যখন আবার স্টার্ট হবে তখন হচ্ছে আবার ওরা চেক করার জন্য আসে, মানে চেক করতে আসছে যে কোথায় কোথায় কী আছে। তো একটা পর্যায়ে যখন চেক করতে আসে আমি ওই মানে লাইটম্যানকে বলতেছিলাম যে ভাই আপনাদের কাছে কোনো কাপড় আছে, আমাকে একটু ছোটো কাপড় দিতে পারবেন? তখন ওই ভদ্রলোক করে কি ওইখান থেকে একটা মানে সিনেমা হলের একটা র্যাকের মধ্যে একটা কাপড় ছিল লাইক পর্দা টাইপের, ওই পর্দাটাই আমাকে দেয়। আমি কী করি মেয়েটাকে পর্দাটা পরাই দিই। বাট পরাই দেওয়ার পর আমি তারা বলতেছি যে আপনার এখন ঠিক আছে তো, কমফোর্ট ফিল করতেছেন? বলে যে আমি কীভাবে বের হবো এই পর্দা পরে, আমার কাছে খুব লজ্জা লাগতেছে। তখন আমি মেয়েটাকে বের করে মানে সিনেমা হলের মধুমিতা সিনেমা হলে যারা গিয়েছেন তারা জানেন সামনে একটি স্পেসের মতো থাকে হাতের বাম পাশে, ওখানে তাকে আমি দাঁড় করে একটা রিক্সা ডাকি। মানে রিক্সা কিন্তু আবার সিনেমা হলের সামনে থাকে না, মেন রাস্তায় যেতে হয় রিক্সা আনার জন্য। তো আমি মেন রাস্তার কাছে গিয়ে একটা রিক্সাকে ডেকে আমি সিনেমা হলের সামনে আনার পরে এই রিক্সার মধ্যে মেয়েটাকে উঠাই। উঠানোর পরে আমরা দুজনেই একই রিক্সা করে ওদের বাসা পর্যন্ত যাই। তখন মেয়েটা আমাকে বলে যে দেখেন আমার না খুব খারাপ লাগছে, আমি আসলে বুঝতে পারি নাই যে মানে এটা আমি খুবই অন্যায় করে ফেলছি আপনার সাথে, আপনি আসলে সত্যি অনেক ভালো মনের মানুষ, আপনি আমাকে 2বার আমার ইজ্জত বাঁচিয়েছিলেন। অ্যান্ড একবার আমি হচ্ছে মাঠে পড়ে গেছিলাম, ওইখানে আপনি আমাকে হেল্প করছেন, অ্যান্ড সেকেন্ডবার আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইছেন, অ্যান্ড আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আমি তখন রিক্সাতে বসে তার সাথে বলতেছি যে মানে মাফ করার তো কিছু নেই, মানে আপনি তো কোনো অন্যায় করে নিয়েছে, আমি আপনাকে মাফ করে দিব, আপনার নামটা কি আমাকে একটু বলা যায়? তখন আমাকে মেয়েটা বলতেছিল যে তার নাম ছিল অথই। আমি বললাম যে অথই আমি আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যেদিন মানে ঘুরির জন্য গেছিলাম, এটা কিন্তু আপনার বাবা মা কিন্তু জানে, আপনার বাবা মা কিন্তু সবাই জানতে পারছে যে মানে ওরা কিন্তু আমাকে ভুল বুঝেছিল, আমি কিন্তু আসলে ঘুরির জন্য গেছিলাম। তখন মেয়েটা আমাকে বলতেছিল যে আমিও না বুঝতে পারিনি এই ব্যাপারটা, আর আমার এভাবে রিয়েক্ট করাটা ঠিক হয় নাই। সবশেষ তার সাথে অনেক কথাবার্তা বলার পরে আমি হচ্ছে তাকে তার বাসার সামনে নামাই দিয়ে আমি আমার রিক্সাতে আমাদের বাসায় চলে আসি। আচ্ছা এর মাঝে একটা ব্যাপার বলে রাখি, আমি তার ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম। আমি তারা বললাম যে ফোন নাম্বারটা একটু দিয়ে দেন বা ফোন নাম্বারটা আমাকে একটু দেন। আমি নিজে ইচ্ছে করে ফোন নাম্বারটা রেখেছি। তো ফোন নাম্বারটা রাখার পর রাতের বেলায় তাকে আমি ফোন করেছিলাম যে বাসায় কোনো প্রবলেম হয়েছে কি না। তো আমাকে বলে যে বাসায় তো একটু প্রবলেম হয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আব্বা আম্মা প্রচুর পরিমাণ বকাবাদ্য করছে, বাট এখন সব কিছু ঠিক আছে। যাই হোক, এভাবে তার সাথে কথা বলতে বলতে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এরপরে মাঝে মাঝে আমরা কী করি, বিকালবেলা মাঠে ঘুরতে বসি। তো আমাদের মাঠটা ছিল একটু অন্যরকম, মানে আমাদের মাঠের 3 পাশে ছিল হচ্ছে ঘর বাড়ি, অনেক মানে বড় বড় বিল্ডিং ছিল, বাট এক পাশে ছিল কচুর বাগান। মানে কচুর বাগান বলতে কি মানে ওখানে যে মানে কচুগুলো হয় না, যে কচু গাছ, ওরকম কচু গাছ লাগানো ছিল, বাট এগুলো কোনো মানে কেউ চাষ করে নাই, গাছগুলো এমনি ওখানে পড়ে আছে। বাট এই কচু বাগানের সামনের জায়গাটা মানে অনেক বেশি সুন্দর ছিল। তো আমি একদিন করি কি, আমার কিছু বন্ধুবান্ধবদের নিয়ে আমি কচু বাগানের পাশে কিছু ফুলের গাছ লাগাই দিই। আমি নিজে কিছু ফুলের চারা কিনি অ্যান্ড আমি ওখানে ফুলের গাছ লাগাই দিই, গোলাপ সহ অন্য গাছগুলা, যার জন্য কচু বাগান সহ এই গোলাপের গাছগুলোকে অস্থির লাগতেছিল জায়গাটাকে। তো একদিন অথইকে আমি নিয়ে ওই বাগানের পাশে বসি, বাগানের পাশে অথই আমাকে জিজ্ঞেস করেছে এটা কে বানাইছে। তখন আমি নিজেই বলেছি আমি বন্ধুদের কাছ থেকে এভাবে বন্ধুদেরকে দিয়ে আমি এটা বানাইছি। অথই অনেক বেশি খুশি, আমাকে বলে যে তুমি আসলে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তোমার মাথায় অনেক বুদ্ধি। আমি বললাম যে বুদ্ধি না হলে কি আমি সেদিন মানে তোমার কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে নিতাম? পরে বলে যে নাম্বার নেওয়ার সাথে মানে বুদ্ধিমাত্রার আমি বুঝলাম না। আমি বলে আমি তোমার নাম্বারটা সেদিন নিয়েছিলাম বলেই তো আমি তোমার সাথে কথা বলতে পারতেছি, তাই না? তা না হলে কি আর আমি তোমার সাথে কথা বলতে পারতাম? তা আমাকে বলতেছে যে আচ্ছা একটা নাম্বারই
তো দিয়েছি, আর তো কিছু দেই নেই। অনেক কথাবার্তা হলো, অনেক বেশি কথাবার্তা হলো। কথাবার্তার একটা পর্যায়ে আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে সময় পেলে এই বাগানটাতে এসে মানে পানি দিয়ে যাও, মানে পানি না দিলে কিন্তু গাছগুলো মরে যাবে। তো সে কী করে, এরপর থেকে কন্টিনিউ আমি দেখি যে সন্ধ্যার পরে মানে বালতি করে পানি, এবং তাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, ওই কাজের মেয়েটা এসে ওই গাছের মধ্যে পানি দেয়। এভাবে গাছগুলো অনেক বড় হয়, তখন ওটার মধ্যে ফুল ফুটে মানে একদম বড় বড় গোলাপ হয়। তো একদিন আমি গাছ থেকে একটা গোলাপ আমি নিজে ছিঁড়ি, বিকালবেলা ছিল ওই দিন, মানে লাইক ওয়েদারটা অনেক বেশি চমৎকার ছিল, মানে বাতাস ছিল, তারপরে হচ্ছে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, বাট চমৎকার লাগতেছিল ওয়েদারটা। আমি সেদিন আমাদের বাসার মানে গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে আমি তাকে বলি যে আমি যদি গোলাপটা তোমাকে দিই তুমি কি নিবা? তো আমাকে বলেছি কেন নিবা না, অবশ্যই নিব। তখন কিন্তু আমাদের মাঝে তুমি সম্বোধনটা চলে আসে, বাট কেউ কাউকে প্রপোজ করি নেয় বা ভালোবাসি নেয়। তখন সে আমাকে বলে যে হ্যাঁ নিব, দাও। তো আমি তাকে গোলাপটা দিই, গোলাপটা নেওয়ার পরে সে গোলাপটা নেয়। তারপর আমি বলি যে অথই, আমি না মানে একটা কথা তোমাকে বেশ কিছুদিন বলবো বলে ভাবতেছি, কিন্তু বলতে পারতেছি না। ও আমাকে বলে তো জানি কি বলবা। আমি বলি মানে আমি একরকম ভয় পেয়েছি। আমি বলি আল্লাহ, ও আবার কী মনে করে। আমি বললাম মানে তুমি কি জানো? আমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসো, এটাই তো বলবা, তাই না? কথাটা শোনার পর আমি পুরো শর্ট খেয়েছি। মানে আমি বলি যে তুমি কিভাবে জানো? ও আমাকে বলে যে গুরু, এটা হচ্ছে 1971 সাল না, তাই না? আপনি যে ওই 1971 সালের মতো হচ্ছে সাইকেল চালিয়ে গোপনে রাস্তার পাশে প্রেম করবেন, এটা ডিজিটাল জামানায় সব কিছু ডিজিটাল হয়। আমি বললাম আমি তো ডিজিটাল জামানার সাথে আজও ডিজিটাল হতে পারি নাই। তখনও আমাকে বলে যে তুমি ডিজিটাল হও নাই তো কী হয়েছে, বাট ডিজিটাল একটা মেয়েকে তো পেয়ে গেলা। তখন আমি বললাম পেয়ে গেলাম মানে? ও আমাকে বলে যে পেয়ে গেলাম মানে পেয়ে গেলা, আর কিছু বলতে পারবো না, এটা বলে সে চলে যায়। আমার তখন এত ভালো লাগে আমি আসলে বলে বুঝাতে পারবো না। অ্যান্ড রাতের বেলা আমি তার সাথে কথা বলি, আবার তাকে ফোন করি। অ্যান্ড ফোন করার পরে সেদিন আমাদের মাঝে অনেক রোমান্স হয়। মানে ভালোবাসা এমন কোনো কথা হয় না, কিন্তু দুজনের মাঝে অনেক রোমান্টিকতা, অনেক মানে লাতুপুতু টাইপের অনেক কথাবার্তা হয়। সবশেষ আমি কি করি, বিকেলের মানে আমি সেদিন তাকে বলি যে তুমি কি আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটু যাবা? আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর, আমি তোমাকে আমাদের বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখাবো। তো আমাকে বলে যে ঠিক আছে, সোমবারে ডেট ফিক্সড করে। সোমবারে আমি তাকে নিয়ে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাই। অ্যান্ড যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে যখন এরিয়াটা আমি তার সাথে ঘুরি, সে প্রচুর পরিমাণ এনজয় করে। ও আমাকে বলে যে এভাবে কেউ কোনোদিন আমাকে মানে ঘুরতে নিয়ে আসে নাই। আমি অনেক বড় লোকের মেয়ে, এটা আমি স্বীকার করি, কিন্তু আমার বাবা মা আমাকে কখনো এভাবে সময় দেয় নাই, কিংবা আমার তেমন কোনো মানে আত্মীয় স্বজন নাই যে যারা আমাকে অনেক বেশি সময় দিবে। আচ্ছা, ওরা ছিল কিন্তু টোটাল 3 বোন, আমি ওর ব্যাপারটা বলে রাখি, টোটাল 3 বোন। অ্যান্ড ওর বাবা আসলে তেমন কিছু করতো না, কুমিল্লাতে বিভিন্ন জায়গায় ওদের বাড়ি ছিল, অ্যান্ড বাড়ি থেকে ভাড়া উঠাতো। আর বিশেষ করে ওর বাবা হচ্ছে রাজনীতি করতো, মানে রাজনীতি একজন বড় নেতা ছিল আমাদের এলাকার। এভাবে যেতে যেতে অথৈর সাথে আমার সম্পর্কটা ভীষণ গভীর হয়ে যায়। মানে আমিও একটা মুহূর্ত ওরে না দেখলে বাঁচি না, ও আমাকে দেখলে বাঁচে না। মানে এরপরে আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা আমি শেষ করি। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে মানে অনেক ছেলেমেয়েরাই দেখে, বাট তারা সবাই আমাকে ভীষণভাবে সন্দেহ করে। তারা সবাই বলতেছিল যে অথৈ আমার গার্লফ্রেন্ড, অথৈর সাথে আমার সম্পর্ক আছে। তো আমি সবাইকে বলি যে আমার কিছু যারা পরিচিত বন্ধুবান্ধব, ওদেরকে বলি যে হ্যাঁ অথৈ আমার খুবই পরিচিত, বা অথৈর সাথে আমার আমার রিলেশন আছে। এরপর থেকে আমার বন্ধুবান্ধবগুলো আমাকে সবসময় বলে, অথৈর কথা জিজ্ঞেস করে, অথৈ অনেক সুন্দর। এটা কিন্তু আসলে মানে এটা আমাদের বন্ধু বান্ধবের কথা না, যারাই অথৈকে দেখবে তারাই অথৈকে পছন্দ করবে। অথৈ আসলে পছন্দ করার মতো একটা মেয়ে। এভাবে যেতে যেতে আমাদের সম্পর্কটা অনেক বেশি মধুর হয়ে যায়, আমরা দুজনকে জানি শুনি বুঝি। তখন আমার পরিবার থেকে আমার আব্বা আম্মা চিন্তা করতেছিল যে আমাকে বিয়ে করাবে। আব্বা আম্মা মানে তখন বিয়েটা কেন করাবে, আমার মা অসুস্থ হয়ে গেছিলো, মা কোনো বাসায় কাজ টাজ করতে পারতেছিল না। আর মায়ের ডাক্তার বলছিল যে মায়ের অবস্থা খুব খারাপ, মানে মা হয়তো যে কোনো সময় মারাও যেতে পারে। আমার মায়ের আগ থেকে মানে আমার মা একদম জন্মগতভাবে মানে একজন রুগী মানুষ ছিল। আমার মা দেখা যায় কি যে মাসের ভিতরে 20 দিনের মতো সে অসুস্থ হয়ে থাকে, এটা আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি। তখন মা আমার আব্বাকে ভাইনা ধরে যে তুমি একটু হচ্ছে সুজনকে বিয়ে করো, আমি অ্যাটলিস্ট সুজনের বউটা দেখতে চাই। এটা নিয়ে যখন আব্বা আম্মা মানে প্রচুর পরিমাণ কথা বলে, অ্যান্ড একটা পর্যায়ে মা আমাকে ডাকে আমার মানে আব্বার সামনে আমাকে বলে যে সুজন, আমি তো ভাবা যে কোনো সময় চলে যেতে পারি, বাট আমার খুব ইচ্ছা যে আমি যদি তোর বউটাকে একটু দেখে যেতে পারি, আমি আমার হাত দিয়ে যদি বৌমাটাকে একটু দোয়া করে যেতে পারি, তাহলে আমি অন্তর অনেক বেশি শান্তি পাবো। বাবা, আমরা তোর জন্য মেয়ে দেখতেছি, আমি জানি তুই অনেক ছোটো মানুষ, অত বয়স তোর হয় নাই, তারপর আমি তোকে বিয়ে করাবো। এটা শোনার পর থেকে আমি মানে একটু শর্ট খেয়ে যাওয়ার পর চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। এখন অথৈকে যে আমি বলবো, বা অথৈকে ওরকম বলার কোনো স্কোপ নাই। অথৈ যে পরিবার, ওর যে বাবা মা, ওদেরকে বলতে গেলে ওরা আবার কী মনে করে বা কোনো কিছু না বুঝতে পারতেছি। আমি কিছুদিন পরে আমার যে ছোটো ভাইটা ছিল, আমার ছোটো ভাইয়ের কাছে, আমার ছোটো ভাই কিন্তু তখনও অনেক ছোটো না, ও তো বড় স্কুলে পড়ে। আমার ছোটো ভাইটা তখন আমাকে বলতেছিল, চাচা ঠিক আছে ভাইয়া, তুমি অথৈ আপুকে পছন্দ করো, এটা তুমি আব্বা আমার কাছে বলে দাও। অথৈ আপু তো দেখতে অনেক সুন্দর, উনি তো আর মানে অসুন্দর কোনো মেয়ে না।
যথেষ্ট স্মার্ট আর অনেক ভালো একটা মেয়ে, তুমি যদি অথৈ আপুকে বিয়ে করো তাহলে প্রবলেম কী হবে? তুমি আব্বা আম্মার কাছে তোমার এই পছন্দের কথাটা বলে দাও। তখন আমি চিন্তা করতেছিলাম যে আসলেই ঠিক, আমার ছোটো ভাই যেটা বলছে ও কিন্তু খারাপ বলে নাই। আমি আমার আব্বা আম্মার কাছে তো অথৈর কথা বলতেই পারি, আর অথৈ তো দেখার মতো একটা মেয়ে ছিল। তো আমি একটা পর্যায়ে আমার আব্বাকে ডেকে আমি আব্বাকে ব্যাপারগুলো খুলে বলি। মানে আমি কিন্তু আমার আব্বার সাথে মোটামুটি কখনো মিথ্যে বলি না, আব্বার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আব্বা আমাকে যথেষ্ট বুঝে, আমিও বুঝি। আমি যথারীতি আমার আব্বাকে বলে দিই যে বাবা, অথৈ একটা মেয়ে আছে, মানে আমাদের বলি যে এই বাসায় থাকে, বাট মেয়েটা যথেষ্ট সুন্দর, তুমি কি একটু তাকে দেখছিলা? মানে তখন আমার আব্বা আমাকে সেই পুরনো কথা বলে যে ওই যে তুই হচ্ছে ওদের বাড়ির পাশে হচ্ছে ঘুড়ি আনার জন্য গেছিলি, এই মেয়েটা। তাই আমি বললাম যে হ্যাঁ বাবা, এই মেয়েটা। পরে আমার আব্বা বলতেছে ওর বাবা কি বিয়ে দিবে, মানে এটা বললো আমাকে। তখন আমি বললাম যে তুমি কথা বলে দেখতে পারো, যদি বিয়ে দেয় তাহলে আমরা মানে পারিবারিকভাবে আমরা প্রস্তাব করব। তখন আমার বাবা আমাকে বলতেছিল যে দেখ সুজন, আমি যতদূর জানি আর কি ওর বাবা সম্বন্ধে আমি যতদূর জানি যে ওর বাবার নাম ছিল মুমিন মাস্টার। মানে উনি কিন্তু কোনো মাস্টার ছিল না, কোনো স্কুলে পড়াইতো না, বাট এরপরও এলাকার মানুষ ওনাকে মাস্টার বলে ডাকতো। বাট কেন মাস্টার বলে ডাকে এটা আমি আজও জানি না। বলে যে মুমিন মাস্টার কিন্তু মানে খুব বেশি ভালো মানুষ না, এখন দেখা গেল যদি মানে তোর কোনো প্রবলেম করে ফেলে বা সে কি রাজি হবে কি না। তখন আমি আমার বাবাকে বলি যে বাবা, তুমি প্রস্তাব করতে তো কোনো আপত্তি নেই না, তুমি তো প্রস্তাব করতে পারো, রাজি হবে কি হবে না এটা তো আমরা মানে পরে বুঝবো। তো একটা পর্যায়ে আমার আব্বা আমার কথা শুনে আব্বা কী করে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। অ্যান্ড বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার পরে ওরে বাবা, ওরা আমার আব্বাকে প্রচুর পরিমাণ অপমান করে, মানে অনেক অপমান করে। অথৈর বাবা একদম সোজা মানে পারতেছে না যে আমার আব্বার গায়ে হাত তুলবে, যে এমন প্রস্তাব নিয়ে কেন আসছে। আমি ওই মানে ওনার মাথায় এখনও এটা যে আমি ওনার মেয়েকে জানালাতে উকি নিয়ে আমি ওনার মেয়ের হচ্ছে অশ্লীল শরীর দেখছিলাম। আমার আব্বা বুঝাচ্ছিল, বাট উনি আমার আব্বার কোনো কথা শুনতে রাজি নাই। একটা সময় আব্বা বাসায় ফিরে এসে আমার মাকে বলে, আমাকে বলে যে আমার পক্ষে দ্বিতীয়বার ওই লোকের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, এ মানুষ না, ও একটা মানে একটা জানোয়ার। আমি তখন আমার আব্বাকে বলি যে আব্বা, জানোয়ারের কী করছে? আমার আব্বা বলে যদি জানোয়ার না হবে তাহলে সে কীভাবে আমাকে মানে এভাবে হচ্ছে আমার সাথে কথাগুলো বললো। আমি তখন মানে একরকম অনেক বেশি কষ্ট পাওয়ার পর আমি চিন্তা করতেছিলাম আমি কোনোভাবে হচ্ছে মানে ওনার সাথে একটু কথা বলবো, মানে কথা বললে আমি হয়তো ওনাকে বুঝাইতে পারবো। এর 2 দিন পরেই হচ্ছে উনি আবার এখানে চায়ের দোকানে মাঝে মাঝে বসে থাকে। আমাদের এখানে একটা টঙের দোকান আছে, ওই টঙের দোকানে উনি বসে থাকে। আর চা খাচ্ছিল, আশেপাশে আরও 2-3 জন লোক ছিল। আমি একদিন ওনাকে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম আঙ্কেল। উনি যথাযথ আমাকে ওয়ালাইকুম আসসালাম বললো। বললো যে আঙ্কেল, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি আপনি কিছু না মনে করেন। তখন আমাকে উনি বলতেছে তুমি ওই বেয়াদ্দব ছেলেটা না? তখন আমি বললাম যে আঙ্কেল, আপনি আমাকে বেয়াদ্দব বলেন আর যাই বলেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি আপনি আমাকে একটু সুযোগ বা সময় দেন আমি আপনার সাথে বেশি না 5 মিনিট একটু কথা বলবো। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে বলো, কী বলবা। তখন আমি ওনাকে বারবার বলি যে আঙ্কেল, আপনি যে সেদিন দেখছিলেন যে অথৈর হচ্ছে বাথরুমের এদিক দিয়ে ঢুকে আমি অথৈর গোসল করা দেখেছিলাম, এটা আসলে মানে ভীষণ মানে লজ্জাজনক এবং মিথ্যা একটা কথা। এটা আসলে কথাটা এরকম ছিল না। আমি ঘুরি আপনাকে বারবার বলি, আপনি যদি বিশ্বাস না করেন আমি আপনাকে এরকম করে আমি জাস্ট বলতাম যে আমি কসম করে বলতে পারবো। বাট এরই মাঝে উনি কী করে, আমাকে কষে একটা মানে দোকানে অনেকগুলো মানুষের যেন থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মেরে বলতেছে যে বেয়াদবের বাচ্চা, একে তো তুই আমার মেয়েকে জানালা দিয়ে এভাবে খারাপভাবে দেখছিস, এখন দ্বিতীয়ত এটা চায়ের দোকানে এসে সবার কাছে বলতেছিস। এটা খুলে উনি কী করে, জোতা নেয় আমাকে মারার জন্য। তখন ওখানে অনেকগুলো লোক থাকে, অনেকে একদিকে ছুটিয়ে দেয়, আমাকে আরেকদিকে ছুটিয়ে দেয়। আমাকে বলে যে ওনার সাথে ঝামেলা করো না, তুমি চলে যাও। এরপর থেকে আমি অথৈকে বলি যে অথৈ, এটা কোনোভাবেই সম্ভব না যে তোমার বাবা এটা কোনো দিনও মেনে নেবে না। অ্যান্ড তোমার বাবা যেমন মানুষ, আমার পক্ষে মনে হয় না যে তোমার বাবাকে আমি রাজি করাতে পারবো। তখন অথৈ আমাকে বলে যে তোমার কথা কি বলবো, আমি নিজেও কখন আমার বাবাকে এসব কথা বলতে পারবো কিনা আমি জানি না, আর আমার বাবাকে বললে আমার বাবা কখনোই রাজি হবে না। তখন অথৈ আমাকে বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলি সুজন, আমার কথাটা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। অথৈ কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তো। তো আমাকে বলে যে আমি যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ি, প্রেম ভালোবাসা বা এই সংক্রান্ত অনেক কিছু আমি জানি, আমাদের হচ্ছে কলেজে এগুলো হয়। আমি বললাম হ্যাঁ হয়। ও আমাকে বলে যে আমার একটা বান্ধবী এরকম করে একটা ছেলেকে পছন্দ করতো, অ্যান্ড পরিবার যখন মেনে নিচ্ছিল আমার বান্ধবীটা ছেলের সাথে পালায়ে গেল, অ্যান্ড পালায়ে গিয়ে তারা বিয়ে করছে। অ্যান্ড বিয়ে করার পরে হচ্ছে ছেলেটার পরিবার মেনে নিচ্ছে, এখন তারা অনেক ভালো আছে। এখন তুমি যদি বলো আমি তোমার সাথে পালায়ে চলে যাব। তখন আমি অথৈকে বলতেছিলাম যে অথৈ, মানে পাগলামি করে কী হবে, একে তো আমার মা অসুস্থ, আমি মাকে বউ দেখানোর জন্যই বিয়েটা করব। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি একজন গ্র্যাজুয়েশন করা একটি স্টুডেন্ট, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার পক্ষে যারা এগুলো করে তারা স্কুলে বা কলেজে পড়ে, বাট আমার পক্ষে এরকম পারফেক্ট একটা বয়সে এসে এই কাজগুলো করা কি ঠিক হবে? তখনও আমাকে বলতেছে ও আচ্ছা বুঝতে পারছি, তার মানে তুমি এখন ম্যাচুরিটি খুঁজতেছো, তোমার সাথে আমার কোনো কথাই দরকার নাই, তোমার সাথে আমার কোনো কথাই বলবো না। এটা বলার পরে সে কী করে ফোন লাইনটা কেটে দিয়ে আমি তাকে আর যতই কল দিই সে আমার কল ধরে না।
যেতে যেতে প্রায় 3 দিনের মতো কেটে যায়। 3টা দিন তার সাথে আমার কোনো কথা হচ্ছে না, অ্যান্ড 3 দিনে আমি একদম পাগলের মতো হয়ে যাই, আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়। একদিন আমি কী করি, সেমভাবে হচ্ছে মানে তার ওই ইয়ের সাথে তার হচ্ছে যে মানে তাদের বাসার যেই দেওয়াল আছে, মানে দেওয়াল আছে, ওই দেওয়ালের উপর দিয়ে আমি কী করে তাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সেই যে জানালায় থাকে, জানালার পাশে গিয়ে আমি মানে ঠকঠক করে শব্দ করি। অ্যান্ড রাত তখন অনেক বেশি হয় নাই, লাইক হচ্ছে মেবি 10টা কি 10:30 মতো হবে। তোর বোনও কিন্তু পড়াশোনা করতেছে, ওর বোন কিন্তু পাশে ছিল। ওর বোন শব্দ শুনতে পায়, পাওয়ার পর ওর বোন দরজা খোলে, মানে জানালাটা খোলে। খুলের পর আমি বসে যাই, বসে যাওয়ার পরে ওর বোন কী করে দরজা লাগে আবারও চলে যায়। অ্যান্ড আমি যখন আবারও খটখট করতে থাকি তখন ওর বোন বলে যে আপু আমার কাছে মনে হচ্ছে ভূত আসছে। আমি তো মানে মনে করি ভূত, এটা বলে ওর বোন কী করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তখন আমি আরও জোরে দরজা মানে জানালা নক করি, তখন সে জানালা খোলার পর আমি তারে বলি যে অথই তুমি আগে দরজাটা লাগাও, আমি তোমার সাথে একটু কথা বলি। পরে সে দরজা লাগায় আমার বলতেছে যে তুমি এত রাতে এখানে কেন আসছো। আমি তার বললাম যে অথই দেখো, আমি 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 তোমার সব কথা শুনবো, তুমি মোবাইলটা একটু আমার কলটা একটু ধরো, আমি তোমার প্রত্যেকটা কথা রাখবো, তুমি যেটা বলো আমি সেটাই করবো। এরকম করে তর্কাতর্কি করতে করতে মানে কথা বলতে বলতে একটা পর্যায়ে ওর ছোটো বোন ঘরে গিয়ে মনে হয় ওর বাবাকে বা অন্যদেরকে বলে দেয়। ওর বাসায় কিন্তু সবসময় 2টা কাজের ছেলে থাকে, যেগুলো একদম দরজাল টাইপের। ওই ছেলেগুলো সহ ওর বাবা মনে হয় ওই পিছন থেকে আবারও দৌড়ে আসে। আমি বুঝতে পারতেছিলাম যে কেউ আসতেছে, তখন আমি কী করি, আবার দেওয়ালের উপর দিয়ে ওইটা দৌড়ে ওইখান থেকে চলে আসি। আসার পরে 1 ঘন্টা পরে ও নিজে আমাকে কল দিয়ে বলতেছি পাগলামিগুলো তুমি কেন করতেছো। আমি তারা বললাম যে অথই আমি না কখনো এটা মানে বুঝতে পারিনি যে মানে তুমি না থাকলে যে আমার কতটা কষ্ট হবে, আমি এটা হারে হারে বুঝতেছি। বিশ্বাস করো, তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলছি, তুমি যেটা করতে বলো আমি সেটাই করব। তখন সে আমাকে বলে তাহলে কি পালায়ে যাবা। আমি বলি হ্যাঁ, তুমি যদি বলো আমি সেটাই করব। তো আমাকে বলে যে ঠিক আছে তাহলে কখন যাবা। আমি বলি তুমি বলো কবে তুমি যাবা। অ্যান্ড 3-4 দিন পরও আমাকে সিদ্ধান্ত নেয় যে ও পালায়ে যাবে। তো আমিও ওভাবে হচ্ছে প্রিপারেশন নিই, বাট আমার একটা মানে চিন্তা ভাবনা ছিল যে আমি বাবাকে বলবো। আবার চিন্তা করতেছি যে বাবাকে বললে বাবা তো এটা কখনোই রাজি হবে না। আমি তখন আমার বাবাকে কাউকে কোনো কিছু না বলে, আমার একটা পুপি থাকে, আমার পুপির বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটে। তো পুপি বলতে আমার দূর সম্পর্কের পুপি হয়। উনি আবার ওনার জামাই হচ্ছে বিদেশে থাকে, সৌদি আরবে থাকে। ওনার হচ্ছে 2টা ছেলে আছে, উনি থাকে। বাড়িটা অনেক নিরিবিল, মানে আশেপাশে তেমন কোনো ভারী ঘর নেই, রাস্তার পাশে একটা মানে বিল্ডিং করা। তো আমি আমার সেই পুপিকে ফোন করে বলি যে পুপি আমি তোমাদের বাসায় একটু আসবো, তুমি আমার আব্বাকে কিছু বললো না। তখন পুপি আমার বলতেছে যে তুই আসবি এখন, মানে কেন বলবো না। আমি বললাম তুমি বললো না, একটু গোপন কথা আছে। এরপরে আমি যথারীতি আমার পুপির বাসায় যাই, কী করে ওকে নিয়েই যাই। ও একেবারে বাসা থেকে একটা ব্যাগ, তারপরে হচ্ছে মানে মোটামুটি যেভাবে হচ্ছে বাসা থেকে পালানো দরকার সব রকম প্রিপারেশন নিয়ে ও আসে। সকাল 10টা বাজে বাসা থেকে বেরিয়ে আসে। এরপরে আমি কী করি, ওকে নিয়ে আমার পুপির বাসায় যাই, কুমিল্লা নাঙ্গলকোটে যাই। এখন পুপির বাসায় যাওয়ার পরে পুপি আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে মেয়েটাকে। আমি তখন পুপিকে মানে মোটামুটি সব কিছু যতটুকু পারছি বুঝিয়ে বলছি। অ্যান্ড পুপি আমাকে বলতেছে যে কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই। আমি বললাম যে পুপি আমি তার অনেক বেশি ভালোবাসি, আর আমার আব্বা অলরেডি ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, ওর বাবা রাজি হয় না, যার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তো পুপি আমাকে বলে ঠিক আছে তাহলে আমি তোর ভাইয়াকে জানাই। আমি তখন বলতেছি না পুপি তুমি আমার আব্বাকে এগুলো বইলো না, কারণ আমার আব্বাকে এগুলো বললে আব্বা খুব কষ্ট পাবে। তো পুপি আমাকে বলতেছে আজকে না হয় তোর বাপ কষ্ট পাবে, কিন্তু তোর বাবা তো একদিন ব্যাপারগুলো জানবে। আমি বললাম পুপি আব্বা জানুক, বাট তুমি একটু ওয়েট করো। এরই মাঝে আমার আব্বা আম্মার সাথে কথা হইতেছে, তারা আমাকে বলে যে তুই কই। আমি বলি যে আমি হোস্টেলে আছি। এভাবে লাইক হচ্ছে 2 দিন যায়। 2 দিন যাওয়ার পর একদিন আমার মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। তখন কিন্তু অথৈর সাথে আমার বিয়ে হয় নাই, অথৈ এক রুমে থাকে, আমি এক রুমে থাকি। অ্যান্ড আমার আব্বা আম্মা মানে আমার মা ফোন দিয়ে আমাকে খুবই কান্না করতেছে। তখন মারে বললাম যে মা তুমি কান্না কেন করতেছো। আমার মা আমারে বলতেছে যে আমাদের বাড়িতে পুলিশ এসে নাকি আমার আব্বাকে ধরে নিয়ে গেছে। তখন আমি বললাম যে আব্বাকে কেন ধরে নিয়ে গেছে। তখন আমি জানতে পারি যে অথৈর বাবা হচ্ছে থানাতে আমার আব্বার নামে মামলা করেছে। এখন আম্মা আমাকে ফোন করে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে। আম্মা বলতেছে যে এখন কি করা যায়, আমি কি করব, আমি কি তোর চাচাদের কাছে জানাবো বা এদিক সেদিক যাবো। আমি আমার মারে বলতেছে যে মা তুমি একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, এত অধৈর্য হইও না, আমি তো আসি না, দেখা যাক কী হয়। এভাবে যেতে যেতে আরও একদিন কেটে যায়। তখন আমি অথৈকে বলি যে অথৈ কী করা যায়, তুই আমাকে বলতো, মানে তুমি আমাকে বলো। অথৈ তখন বলে যে আমি কি একটু আব্বাকে ফোন করবো। আমি বলি হ্যাঁ তুমি তোমার আব্বাকে একটু ফোন করো। তখন সে কী করে, তার বাবাকে সে ফোন করে ওর বাবাকে বলে যে বাবা দেখো
তুমি শুধু শুধু হচ্ছে সুজনের আব্বাকে জেলে দিছো। সুজনের আব্বা কিন্তু কোনো দোষ করে নাই। অ্যান্ড সুজনকে আমি সুজনের সাথে পালাই আসছি। অ্যান্ড এটা আমার সম্পূর্ণ ইচ্ছা ছিল, সুজন কিন্তু আসতে চায় নাই। আমি সুজনকে পালানোর জন্য বাধ্য করেছিলাম। তখন ওর বাবা বলতেছে যে ঠিক আছে, তুই ছেলেটাকে পছন্দ করতে আমাকে বললেই তো হইতো। তখন ও বলে যে সুজনের আব্বা তো তোমার কাছে বিয়ের প্রস্তাব রাখছিল, তুমি কি রাজি হয়েছিলা? তখন মানে ওর বাবা বলতেছিল আচ্ছা যাই হোক মা, যা হবার তা তো হয়ে গেছে, এখন তুই আমার মান সম্মান যতটা নষ্ট করছিস, তুই আমার মান সম্মানগুলো আর নষ্ট করিস না। কারণ এই শহরে আমার অনেক বেশি সম্মান, মানুষ আমাকে অনেক সম্মান করে ভালোবাসে, কিন্তু তোর জন্য আমি আর মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। আর তোর কথা না হইতে বাদ দে, তোর যে দুইটা ছোটো বোন আছে, এই বোনগুলোকে কি বিয়ে দিতে হবে না? তুই এভাবে বাসা থেকে পালিয়ে গেছিস, তোর বোনগুলোর কি আর বিয়ে হবে? এগুলো বলার পরে তখনও মানে ওকে তারপর বলে যে ওর মার কথা বলে যে তোর মায়ের শরীরটাও ভালো না, তুই চলে যাওয়ার পর থেকে তোর মা খাওয়া দাওয়া করে না, খুবই কান্নাকাটি করে। তখন কি করে ওর বাবার কাছ থেকে ওর বাবা তখন ওর ফোনটা ওর মাকে দেয়। ওর মাকে দেওয়ার পরে অথই ওর মার সাথে কথা বলে। অ্যান্ড অথই আমি দেখি যে প্রচণ্ড রকম কান্না করতেছে। তখন লাউড স্পিকার দেওয়া ছিল, অথির মা তখন অথিকে বলতেছিল মারে আমি তো তোকে পেটে ধরেছি, আমি তোকে ভালোবেসেছি, ছোট একটা পিচ্ছি ভূতকে আমি একটা মেয়ে বানিয়েছি। মা আমি তোকে ভালোবেসে আমার কসম দিয়ে বলতেছি মা, তুই বাসায় ফিরে আয়, আমরা পারিবারিকভাবে ছেলেটার কাছে তোকে বিয়ে দিব। তখন অথি বলতেছিল যে না, মানে এটাকে আব্বা কিন্তু এটা করবে না, মানে অথি ওর বাবাকে বিশ্বাস করতেছিল না। পরে ওর বাবা মোবাইলটা টান দিয়ে নিয়ে বলতেছে যে মারে আমি তোর কথা দিতেছি, তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আসলে আমি পারিবারিকভাবেই সুজনের কাছে তোকে বিয়ে দিব। আমি এটা একদম তখন আমার অথই ওর বাবাকে বলতেছিল যে ঠিক আছে তাহলে তুমি দাদুর কসম করে বলো। ওর বাপ কিন্তু ওর দাদিকে অনেক বেশি ভালোবাসতো। তখন ওর বাপ বলতেছে যে ঠিক আছে আমি আমার মায়ের কসম করে বলতেছি যে তুই যদি বাড়িতে আসিস তাহলে আমি পারিবারিকভাবে তোকে বিয়ে দিয়ে দিব। তখন সুজন আমাকে মানে আমি হচ্ছে ওকে বলতেছিলাম যে তাহলে এখন কী করা যায় আমাকে বলো। তো দেন হচ্ছে মানে অথই আমাকে বলতেছিল যে শোনো, অলরেডি তো তোমার আব্বাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তোমার আব্বা থানাতে আছে, একে তো মামলা দিয়েই রাখছে। তার উপর যদি আমরা পালায় থাকি দেখা যায় কি এরপরে তোমার মানে বাসায় তোমার ছোটো ভাইয়ের উপরে হামলা আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বা যেহেতু আমার দাদির কসম কাটছে, আমি জানি যে সারা পৃথিবী একদিকে, আমার আব্বার কাছে আমার দাদু একদিকে। আমার দাদির জন্য আমার আব্বা হাসতে হাসতে তার জীবনটাও দিতে পারে। তুমি এটা নিশ্চিত থাকো যে আমার আব্বা কোনো দিনও এমন কোনো কাজ করবে না যেটাতে দাদির মনে কষ্ট যেতে পারে। আমার দাদির আত্মায় মানে কষ্ট যায়, আমার দাদি কিন্তু মারা গেছে, আমার দাদির আত্মায় কষ্ট যায়। আমার দাদিকে আমার আব্বা প্রচুর পরিমাণ ভালোবাসে। তখন সে আমাকে বলে যে আমি তোকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার আব্বা কোনোদিনও এমন কিছু করবে না যেটার জন্য হচ্ছে আমাদের কোনো মানে খারাপ কিছু হবে। তখন আমি কি করি, আমি বলি যে আচ্ছা ঠিক আছে চলো। চলে যাওয়ার পরে আমরা কি করি, বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি আমার বাড়িতে যাই, ওকে ওর বাড়িতে পাঠাই। কিন্তু মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওর ঘরে যাওয়ার পরে ওর মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। আমি ওকে যতই ট্রাই করি বাট ওর মোবাইলে আমি আর লাইন পাই না। তখন কি করি, আমরা যখন বাসায় যায় তখন বিকেল 3টা বাজে। সন্ধ্যার দিকে আবারও পুলিশ আমাদের বাড়িতে আসে। পুলিশ এসে তখন আমাকে থানাতে ধরে নিয়ে যায়, আমাকেও ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশ আমাকে ওইখানে হচ্ছে টর্চারে জেলের ভিতরে মানে থানার মধ্যে রাইখা আমাকে জিজ্ঞেস করতেছিল যে অথই কোথায়, অথইর কথা জিজ্ঞেস করে। তখন আমি বলতেছিলাম যে না অথই তো নাই, অথইকে আমি ওর বাসায় দিয়ে আসছি। আচ্ছা একটা ব্যাপার বলে রাখে, আমাকে যখন পুলিশে ধরছে তখন আমার আব্বাকে ছেড়ে দিছে, থানা থেকে আমার আব্বাকে ছেড়ে দিছে, আমাকে আটকে রাখছে। আমাকে ওই রাতের বেলা হচ্ছে ওরা টর্চার করতেছে আর আমাকে জিজ্ঞেস করতেছে অথই কোথায়। আমি তখন বললাম যে আমি তো অথইকে ওর বাড়িতে দিয়ে দিচ্ছি, ওর বাড়িতে আছে। এখন তারপরে পুলিশ বলতেছে অথই বাড়িতে যায় না। আমি বলি আপনারা ওর বাবাকে ফোন করেন, ওর বাবাকে ফোন করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। পরে পুলিশ বলতেছে আরে একটু আগে তো ওর বাপে আমাদেরকে অবজেকশন করলো যে তুই নাকি বাড়িতে আসছিস, যার জন্য আমি হচ্ছে তোকে বাসে গিয়ে ধরলাম। তখন আমি বললাম যে ঠিক আছে স্যার, আপনার সব কথাই আমি মানলাম, কিন্তু আপনি একটাবার অথির বাবাকে ফোন করেন আমার সামনে। তখন পুলিশ ইন্সপেক্টর কী করে, ওনার মোবাইল থেকে অথির বাবাকে ফোন করে বলে যে আপনার মেয়েকে ঘরে আসছে। তখন অথির বাবা বলতেছে যে না আমার মেয়ে তো পাশে আসে নাই। আমি তখন বলতেছিলাম যে অথই বাসায় আসছে, অথই বাসায় গেছে, আমি নিজে ওর বাসার সামনে ওকে নামাই দিয়ে আসছি, কিন্তু পুলিশ আমাকে বলতেছে যে না অথই বাসায় যাই নাই। এটার পরে কি করে পুলিশ আমাকে আটকায় রাখে আমাকে হচ্ছে অপহরণ মামলা দিয়ে যায়, মানে অপহরণ মামলা যার ভিতরে হচ্ছে আমার রিমান্ড হয়। আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। যারা বাংলাদেশে রিমান্ডে গিয়েছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ যেন একটা মানুষের মানে মৃত্যু দেয়, তাও যাতে একটা মানুষকে রিমান্ডে না নেয়।
রিমান্ডের যে কি কষ্ট, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এত কষ্ট আমাকে দিয়েছে, এত কষ্ট আমাকে দিয়েছে যে আমি কখনো এটা পৃথিবীর মানুষের কাছে বলে প্রকাশ করতে পারবো না। আমাকে এমন মারা হয়েছে, আমার জন্মের পর থেকে আমার কাছে মনে হয় না যে আমাকে মারা তো দূরের কথা, কাউকে এভাবে মারতে আমি কখনো চোখেও দেখি নাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন কখনো আমার শত্রুকেও কোনো দিন রিমান্ডে না নিয়ে যায়। যাকে রিমান্ড থেকে আমাকে জেলে নেয়, ওইখানে নেওয়ার পরে আমাকে আমার আব্বা অনেক কষ্ট করে প্রায় আমাকে 3 মাসের মতো থানা থেকে জেলে নেওয়া হয়। 3 মাসের মতো থাকার পরে আমার আব্বা অনেক কষ্টে পুলিশ ধরে অনেক কষ্টে পরে যে ওর বাবা মানে মোবাইলের রেকর্ড ধরে অনেক কষ্ট করে আমার আব্বা আমাকে অনেক টাকা খরচ করে আমাকে থানা থেকে মানে জেল থেকে বের করে আনে। বের করে আনার পরে আমার আব্বা একটু ভেঙে পড়ে। আব্বার কথা হচ্ছে যে না, যেহেতু এরকম করে ঘটনাগুলো ঘটতেছে, এই মেয়েটা যে কোনো সময় তোর একটা খারাপ কিছু করে ফেলতে পারে। তখন আমি বাড়িতে আসার পর আমার আব্বা তখন আমাকে বলতেছে যে তুই আমাদের বাড়ি থেকে চলে যা। তখন আমাকে আব্বা করে কি, আমাকে এখান থেকে আমার মানে আব্বার মানে পরিচিত একটা আব্বার অফিসে আগে চাকরি করতো একটা লোক, কুমিল্লা ডিসি অফিসে চাকরি করতো। এখন সেই লোকটা নোয়াখালীতে আছে, নোয়াখালী ডিসি অফিসে চাকরি করে। অ্যান্ড ওইখানে আমাকে ওইখানে পাঠিয়ে দেয় আমার আব্বা, যে ঠিক আছে তুই ওইখানে চলে যা। ওইখানে গিয়ে ওনাদের বাসায় চলে যাওয়ার জন্য। তো ওনাদের বাসা থেকে আমি বলেছি আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাহলে আমি ওনাদের বাসায় কেন থাকবো। পরে আমার আব্বা বলতেছে যদি ওইখানে থাক, ওইখানে থাকলে পরিস্থিতি বুঝে আমরা তোকে পরে নিয়ে আসবো, কারণ যেহেতু মামলাটা এখনও চলতেছে, কারণ এখনই তো মামলাটা ডিসমিস হয় না, আমরা তোকে জাস্ট জামিনে বের করে আনছি, সুতরাং মামলা কিন্তু এখনও আছে। তুই এখন আপাতত ওইখানে গিয়ে কয়েকটা দিন টাকা দিয়ে থাক। এরপরে আমি কি করি, নোয়াখালীতে চলে যাই। ওইখানে গিয়ে থাকতেছি। ওইখানে প্রায় আমি 17-18 দিন থাকার পরে আমার ওই নাম্বারে একদিন অথই ফোন করে। অথই ফোন করার পরে আমি কলটা রিসিভ করে প্রচণ্ড রকম কান্না করি। আমি যতটা কান্না করি অথই তার চেয়ে অনেক বেশি কান্না করে। অথই আমাকে বলে যে সুজন তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমার জন্য কিছু করতে পারি নাই। আমি বলি কিছু করতে পারো নাই তুমি কি বললা, তুমি কোথায় গেলা? ও আমাকে বলে যে আমার আব্বা আমাকে ঘরে আটকায় রাখা, তারপর আমার আব্বা পুলিশকে ফোন করে বলছে যে আমি নাকি ঘরে আসি নাই, আমি কিন্তু তখনও ঘরেই ছিলাম। আমি বললাম দেখো আমার আব্বা অনেক টাকা খরচ করে আমাকে বের করে আনছে। তখন অথি আমাকে বলে যে তুমি আমাকে মাফ করে দাও। আমি বললাম যে তারপরে তার সাথে আমার আবার কথা হচ্ছে, অ্যান্ড তার সাথে আমার একদম মধুর কথাবার্তা হয়, সম্পর্কটা খুব গভীর। আবার আমরা দুজনকে অনেক বেশি বুঝি, আমরা ফোনে কথা বলি। অ্যান্ড একদিন আমার ছোটো ভাইয়ের সাথে আমি কথা বলি, তখন ছোটো ভাইকে আমি আমার ব্যাপারগুলো বলি যে দেখ অথৈর সাথে আমার এখনও কথা হয়, তুই কি মাঠে খেলতে গেলে অথৈকে দেখিস, অথৈ কি মাঠে আসে? তখন আমার ছোটো ভাই একটু রাগান্বিত হয়ে বলতেছে যে ভাইয়া এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি কেন অথৈ আপুর সাথে কথা বলো? আমি বললাম যে দেখ আমি তো অথৈকে ভালোবাসি, আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর এটা তো ওর কোনো দোষ নাই, যা করছে ওর বাবা করছে, ওর বাবা আমাকে পুলিশের কাছে ধরাই দিছে, এখানে অথৈর তো কোনো দোষ নাই, আমি কেন নির্দোষ একটা মেয়েকে শাস্তি দিব বল? অথৈ তো আমাকে অনেক বেশি ভালোবাসে। এরকম করে আমি আমার ছোটো ভাইটাকে বুঝে, বাট আমার ছোটো ভাই আমাকে বারবার একটা কথা বলতেছিল যে ভাইয়া তুমি কাজগুলো ভালো করতেছো না, কারণ যে কোনো সময় তুমি দেখবা যে অথৈ আপুর জন্য তোমার জীবনে একটা মহা বিপদ নেমে আসবে। কথা বলতে বলতে আমি তখন ছোটো ভাই করে কি আমার এই কথাগুলো মনে হয় আমার বাবার কাছে বলে দেয়, বাবার কাছে বলে দেয় যে আমি এখনও অথৈ আপুর সাথে ফোনে কথা বলি। এরপর আমার আব্বা বলতেছে যে এই ছেলেটাকে আমি আর এভাবে রাখবো না। আব্বা তখন সিদ্ধান্ত নেয় যে আব্বা আমাকে ওইখান থেকে নিয়ে আসবে, আমি এখন যেখানে আছি ওইখান থেকে আমাকে নিয়ে আসা আব্বা আমাকে করে দিবে, আব্বা আমাকে ওইখান থেকে নিয়ে আসবে, অ্যান্ড নিয়ে আসার পর আব্বা আমাকে বিয়ে করাবে। অ্যান্ড এটা করার জন্য আব্বা কী করে চারিদিকে ছেলে মেয়ে দেখতে থাকে। আমার আব্বা চিন্তা করতেছিল যে হয়তো আমি তো একটু সরল সোজা টাইপের ছিলাম, আব্বা চিন্তা করতেছে আমার বোকা ছেলেটার এই মেয়েটা নিয়ে ওরা পালাইবো। এটা একবার আমি লাখ টাকা খরচ করে ওকে জেল থেকে বের করে আনছি, এরপরে যদি ও কোনো বিপদে পড়ে পুলিশ ওকে আর ছাড়বে না। এটা বলার পরে আমার আব্বা করে কি চারদিক থেকে মেয়ে দেখতেছে। মেয়ে দেখতে দেখতে আমার আব্বা কী করে ওনার একটা বন্ধুর মেয়ে আমার জন্য ঠিক করে, ওই কুমিল্লা শহরে মেয়েটার বাড়ি, ওইটা ঠিক করার পরে এটা কিন্তু আমি কোনো কিছুই জানি না। আব্বা আমাকে বাড়িতে যাইতে বলে, আমাকে বলে যে তুই বাড়িতে আয়। তো কেন বলে এটা আমি জানি না, আমার ছোটো ভাই কিন্তু আমাকে বলে না। অ্যান্ড বাড়িতে যাওয়ার পর আমি দেখতে পাই যে আমাদের বাড়িতে ঘর ভর্তি মেহমান। আমার আব্বা বলতেছে যে আমার বন্ধু তোকে দেখতে আসবে এই বিয়ের ব্যাপার নিয়ে। তখন আমি আব্বার কাছে বলতেছিলাম যে আব্বা তুমি কি পাগল হয়ে গেছো, যে হঠাৎ করে আমাকে এখন বিয়ে করাইতে হবে কেন? আমার লাইফে তো একটা ঘটনা ঘটে গেছে তুমি জানো। আমার আব্বা বলতেছে এই ঘটনা থেকে মুক্ত করার জন্য আমি তোকে বিয়ে করাবো। আব্বার সাথে অনেক কথা হয়, কিন্তু আব্বা ওই নাসরবন্ধ আমাকে ছাড়বে না, আব্বা আমাকে বিয়ে করাবে। তো ওনারা তখন আমাকে দেখে ডেকে যায়, ওনারা সব কিছু ঠিক করে, যে মোটামুটি বিয়ের দিনও প্রায় একদম ঘনিয়ে আসি ঠিক হয়ে যায়। তখন আমি অথৈ আমাকে ফোন করে অথৈর কাছে খবরগুলো কীভাবে যেন চলে যায়। অথৈ আমাকে বলে তোমাকে নাকি দেখে গেছিলো। আমি বলি হ্যাঁ আমাকে তো দেখে গেছিলো। তো অথৈ আমাকে বলতেছে তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বলি এটা তুমি কেমন কথা বলতেছো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো, তাহলে অন্য লোক তোমাকে দেখতে আসছে, তুমি তাদের সামনে গেলা কেন?
আমি তখন তারে বলতেছিলাম যে অথই তুমি আমার একটা কথা বোঝার জন্য ট্রাই করো, আমার বাবা আর বন্ধু এখন আমি তো সামনে না গিয়ে পারতেছি না, যে আব্বা তাদেরকে ভাষায় নিয়ে আসছে। অথই আমার কোনো কথাই শোনে না, আমার উপরে প্রচুর পরিমাণ রাগারাগি করে, একদম ও কান্নাকাটি করতে করতে একেবারে ইয়ের মতো অবস্থা। পর ও আমাকে বলতেছিল যে তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে কিন্তু আমি সত্যি খারাপ কিছু করে ফেলবো। আমি তারে বললাম যে আরে বোকা, আমি বিয়ে করতে যাবো কেন, আমাকে জাস্ট দেখতে আসছে, মানে দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় না, কি পাগলামি করার কি আছে। এরপরে আমি আমার বাবাকে বলি যে আব্বা এখানে থাকতে আমার খুব প্রবলেম হচ্ছে, আমি কি করি আমার ইয়ের বাসায় চলে যাই, মানে আমার ওই মানে তোমার ওই বন্ধুর বাসায় আবার চলে যায় নোয়াখালীতে। তো আব্বা বলে, আমি বললাম যে তুমি সব কিছু ঠিক করো, আমি তারপর আবার ফিরে আসবো। তখন আব্বা আমাকে বলতেছিল যে কেন এখানে থাকতে তো সমস্যা কি। তখন আমি একটু টেকনিক্যালি আমার আব্বাকে বলতেছিলাম যে আব্বা অথই আমাকে এখনও ফোন করে বিরক্ত করে, আর আমি অথইর সাথে আর যেতে চাই না, অথইর সাথে মিশতে চাই না, যার জন্য আমি আমার তোমার ওই বন্ধুর বাসায় চলে যাই, তোমরা বিয়ের দিন টিন সব কিছু ঠিক করো, এরপর আমাকে নিয়ে আইসো। তখন আমার আব্বা বলতেছে যে কী রে তুই মেয়ে দেখবি না। আমি তখন আমার আব্বার বললাম যে আব্বা তোমার পছন্দই তো আমার পছন্দ, আমি তো একটা মানুষকে পছন্দ করলাম, তারা তো আর পাইলাম না, এখন তুমি যেটা পছন্দ করো তোমার ওই পছন্দীয় মানে পছন্দের মেয়েটাকে আমি বিয়ে করব, আমার লাইফে অন্য কোনো মেয়ে নাই বা অন্য কোনো মেয়ের চিন্তাভাবনা আমি করতেছি না। একটা পর্যায়ে আমার বাবা আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে তুই আমার ওই তখন আমি কী করি আবার ওই বন্ধুর বাসায় নোয়াখালীতে আবার চলে আসি। অ্যান্ড আমি তখন নোয়াখালীতে থাকতেছি, একটা পর্যায়ে অথৈর সাথে কিন্তু আমার সবসময় কথা হয়। এরপরে নোয়াখালী থেকে আমি চিন্তা করতেছি যে আমি যদি এখানে থাকি আব্বা যে কোনো সময় আমার বন্ধুকে নিয়ে আসবে, আইসা মানে বিয়ে শাদির কথাবার্তা সামনের দিকে অগ্রসর হবে। তখন আমি নোয়াখালী থেকে চিটংয়ে হচ্ছে আমার আরেকটা মানে আমার একটা বন্ধু আছে যে মানে কুমিল্লা ভার্সিটিতে পড়াশোনা করতো, ওর বাড়ি ছিল চিটংয়ে ওদের বাড়ি ছিল। তো আমি চিটংয়ে ওর কাছে চলে যাই, ওদের বাসায় চলে যায়, তখনও ওদের বাসায় ছিল। ওদের বাসায় যাওয়ার পর আমি আমার আব্বাকে ফোন করে বলি যে আব্বা এই ঘটনা, আমি কিন্তু বিয়ে করব না, তুমি তোমার বন্ধুকে মানা করে দাও বা নিষেধ করে দাও, এটা বলি। এটা বলার পর আমার আব্বা বলতেছে যে এটা তুই কেমন কথা বলতেছিস, তুই ওরা তোরে দেখে গেল, আমরা মেয়ে দেখে আসছি, এখন আমরা দিন তারিখ ঠিক করবো, এই অবস্থার ভিতরে কি তোর এরকম কথা বলাটা মানাচ্ছে। আমি তখন আমার আব্বাকে বলি যে আব্বা আমি তোমাকে যেটা বলা সেটা বলে দিয়েছি, এখন যদি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও তবে সেটার মাসুল তুমি দিবা, আমি না। এটা বলে আরও প্রায় লাইক 1 মাসের মতো কেটে যায়। এর মাঝে অথৈর সাথে আমার কথা হয়, অথৈ এখনও সুযোগ খুঁজতেছে বাসা থেকে বেরিয়ে আসার জন্য। অথৈ আমাকে বলতেছে যে আমি বাসা থেকে বেরিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না। এভাবে 1 মাসের মতো কেটে যাওয়ার পরের দিন আমার আব্বা আমাকে ফোন দিয়ে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, মানে আমার ছোটো ভাইটাও কান্নাকাটি করে। তারা বলতেছে যে আমার মায়ের অবস্থা নাকি খুব খারাপ, তারা বলতেছে যে মাকে হসপিটালে নেওয়া হয়েছে, মা যে কোনো সময় মারা যেতে পারে। তো আমি বললাম যে সত্যি, বলে যে হ্যাঁ সত্যি, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তো এটা বলার পর আমি তখন চিটং থেকে বাড়িতে আসি, কারণ আমি জানি যে আমার মা আগ থেকে অনেক বেশি অসুস্থ অ্যান্ড যে কোনো সময় মারাও যেতে পারে, মায়ের কন্ডিশন খুব বেশি ভালো না। এটা চিন্তা ভাবনা করে আমি তখন চিটং থেকে বাড়িতে আসি। আমি যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি ঘরে ঢুকে, আমাদের একটা বিল্ডিং রুম ছিল, ঘরে ঢোকার সাথে সাথে আমার আব্বা কী করে দরজার মধ্যে তালা মেরে দেয়। তালা মেরে দিয়ে আমি মায়ের রুমে যেয়ে দেখি যে মা বসে আছে। আমি তখন মারা জড়াই ধরে প্রচুর পরিমাণ কান্না করেছে, মা তোমার কী হয়েছে। তখন মাও কান্না করে আমাকে বলে যে না বাবা কিছু হয় না, তোর আব্বা কিছু কথা বলবে। তখন আমার আব্বা এসে আমার বলতেছে যে আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোকে বিয়ে দেবো, তুই বিয়ে করবে। অ্যান্ড আমি তখন আব্বাকে বলি যে আব্বা তুমি মায়ের মিথ্যে কথা বলে আমাকে ধরে নিয়ে আসছো, এটা কিন্তু কাজটা তুমি ঠিক করো নাই। তখন আমার আব্বা আমার বলতেছিল যে তখন আমার মায়ের মাথায় আমার আব্বা হাত দিয়ে বলতেছে যে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি জাহানারাকে, জাহানারা মানে হচ্ছে আমার মায়ের নাম। আমি জাহানারার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করে আমি বললাম যে তুই যদি আমার বন্ধুর পছন্দের মেয়েকে বিয়ে না করিস তাহলে আমি সত্যি আত্মহত্যা করে মরে যাব। এটা বলার পরে আমার মা তখন আমার পা চাই পাথর, আমার বলতেছে যে বাবা তোরে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি, তোরে আমি এই পৃথিবীর আলো দেখাইছি, তোরে আমি অনেক বেশি ভালোবাসি, আমি চাই না যে তোর লাইফে কোনো ক্ষতি হোক, আর তোর আব্বা যেটা বলে তুই সেটা শোন। মা প্রচুর পরিমাণ কান্না করে, ছোটো ভাইটাও কান্না করে, অ্যান্ড আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। আমি তখন আমার আব্বাকে বলি যে আব্বা ঠিক আছে, তুমি যেটা করবা সেটাই হবে। এটা বলার পর আমি বাসা থেকে, তখন তারা আমাকে বাসা থেকে বের হইতে দেয় না, মানে আমাদের একটাই গেট, এটা তালা মেরে রাখে। আব্বা বেরোয়ার সময় তালা মেরে যায় এবং ঘরে এসে আবার তালা মেরে রাখে। আমাকে যেন একদম একটা মেয়েকে যেভাবে হচ্ছে বন্দি করে রাখে, আমাকে সেমভাবে বন্দি করে রাখে। একটা পর্যায়ে আমার আব্বা করে কি তার বন্ধুর মেয়ের সাথে বিয়ের কথাবার্তা একদম ডেট ফিক্সড করে ফেলে। অ্যান্ড এই খবরগুলো চলে যায় হচ্ছে অথৈর কানে। অথৈ আমাকে ফোন দিয়ে ও আমাকে একটা কথাই বলে, আমি আমার মায়ের কসম করে বলতেছি যে দেখো তুমি যদি বিয়ে করে ফেলো, তোমার যেদিন বিয়ে হবে সেদিন আমার লাশ কবরে যাবে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কাকে রাজি করাবো, কার মন রাখবো, আমি কি আমার আব্বা আম্মাকে বাঁচাবো নাকি অথৈকে বাঁচাবো। আমি চিন্তা করতেছি যে অথৈ যত কথাই বলুক না কেন, এটা মানুষ মুখে মুখে বলে যে আমি তোমাকে ছাড়া মরে যাব, কিন্তু বাস্তবে মরে যাওয়াটা এতটা সোজা না।
আমি তখন অথৈকে বললাম যে দেখো আমার আব্বা আম্মা এভাবেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমি আসলে এটা থেকে আর পিছু হাঁটতে পারবো না। তখনও আমাকে প্রচুর কান্না করে একটা কথাই বলে যে দেখো আমি তোমার সাথে মোটেও দুষ্টামি করতেছি না, মোটেও মজা করতেছি না, ফানি করতেছি না, আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলতেছি সত্যি যদি তুমি বিয়ে করে ফেলো তাহলে সত্যি আমি মরে যাব। আমি তখন একটা কথা বারবার চিন্তা করতেছিলাম যে ওর বাবা এত চালাক মানুষ, এত কিছু করতে পারে, কিন্তু অথৈ যে মোবাইল চালায় এটা কি ওর বাবা জানে না? ওর কাছ থেকে মোবাইলটা অ্যাটলিস্ট কেন ওর বাবা নিচ্ছে না, এগুলো বলি। বাট ও আমাকে না, ওর কাছে মোবাইলে আছে। এর পরের দিন কী করি, আমি আমার আব্বার সাথে আমার ওই আব্বার বন্ধুর বাসায় যাই। ওইখানে যাওয়ার পর আংটি পরায় আসি। আংটি যেদিন আমরা পরাই সেদিন ছিল সোমবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে আমাদের বিয়ের দিন ঠিক হয়। আর শুক্রবারে হচ্ছে আমি আংটি পরাই দিই, তারপর বিয়ের দিন ঠিক হওয়ার পর আমি বাসায় আসি। এরপর থেকে অথৈ আমাকে প্রচুর পরিমাণ কল দেয়, আমি আর অথৈর কল ধরি না। আমাকে প্রচুর পরিমাণ কল দিয়ে মানে কান্নাকাটি, যদি রিসিভ করে প্রচুর কান্নাকাটি করে, আমাকে বলে যে আমি মরে যাব, কান্নাকাটি করে প্রচুর পরিমাণ পাগলামি করে। অ্যান্ড আমি তখন আর মানে অথৈর সাথে কথা বলি না। একটা পর্যায়ে আমি করি কি, আমার মোবাইল ফোনটা বন্ধ করে দিই, মানে মোবাইলে আমি আর চালাই না, কারণ আমি অথৈর সাথে কথা বলি ইমোশন বাড়াই তো লাভ নাই। অলরেডি যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি যেহেতু আংটি পরে আসছি, তাহলে এখানে আর অথৈর সাথে কথা বলে আমি আর কষ্ট পেয়ে লাভ নাই। আমি যথারীতি কী করি যে আমি আমার বিয়ের সব কিছু ঠিক করি। অ্যান্ড শুক্রবারে আমাদের হচ্ছে পারিবারিকভাবে আমার এলাকার সব মানুষ, মানে আমাদের গ্রামের, মানে আমাদের অত্র এলাকার যত মানুষ আছে সবাই মিলে পারিবারিকভাবে হচ্ছে আমার সেই ওয়াইফের সাথে, মানে আমার ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয়। বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমি মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় আসি। বাসায় আসার পরও তো সবাই অনেক বেশি খুশি, বাট এরই মাঝে আমার অথৈর কথা আমার অনেক মনে পড়তেছিল। মানে আমি আর খুব প্রচুর খারাপ লাগতেছিল, কিন্তু আমি মনটাকে বুঝিয়ে ফেলছি, মনটাকে শক্ত করে ফেলছে যে আমি আর কী বা করতে পারবো, কারণ আমার তো মানে করার কোনো রাস্তা নাই। একটা পর্যায়ে আমার বাসর ঘর হওয়ার পরে আমি আমাদের ব্যাপারটা বলে রাখি, আমাদের বাসাটা ছিল মানে মানে মেন রাস্তা থেকে একটু দূরে, বাট আমাদের বাসার পিছনে একটা বাগান ছিল। মানে বাগান হয়তো বলতে ওরকম কোনো বড় বাগান, এটা ছোটো টাইপের বাগান ছিল। ওখানে বিশেষ মানে বিভিন্ন রকমের কাঠ গাছ লাগানো ছিল, মানে কাঠ গাছের একটা বাগান ছিল। তো এখানে আমি কি করি রাতের বেলায় যখন আমাদের বাসর হয়, তো বাসর হওয়ার পরে সকালবেলা আমি তখন ঘুমাচ্ছিলাম। আসলে বেসিক্যালি যারা বাসর করে সকালবেলা একটু তারা লেট করে ঘুমায়, আমি কিন্তু মানে সকালে উঠে গোসল করে ফজরের নামাজ পড়ছি। আমিও ফজরের নামাজ পড়ছি, আমার বউ ফজরের নামাজ পড়ছে। আচ্ছা, আমার বউয়ের নাম বলে রাখি, ওর নাম ছিল সীমাও ফজরের নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আমি কী করি, জানালাটা খুলে আমি মানে একটু লাইক স্নিগ্ধ বাতাসে বসে আছি। বাসার মধ্যে অনেক মানুষ, অনেক মেহমান, বাট তখন আমি হঠাৎ করে একটা চিৎকারের শব্দ শুনতেছে, মানে প্রচুর লোকেরা চিল্লে করতেছে। তখন প্রায় সময় 8টা কি 8:30 মতো হয়ে যাবে, সকাল লাগে তো 8:30টার দিকে। মানে চিল্লি লাশ বলে চিল্লাইতে আসে। আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না যে কিসের লাশ। তখন আমি বাসা থেকে বেরোতে যাচ্ছিলাম, আমার বউ আমাকে বলতেছে তুমি বেরোইও না, ওরা দেখুক না। পরে আমি বললাম যে না কি বলতেছে, একটা লাশ পাইছে, আমি যাবো না। আমি তখন দৌড়ে আমাদের বাগানের পিছনে গিয়ে আমি দেখতে পাই যে ওখানে আমার অথৈর মরা দেহটা পড়ে আছে। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। মানে পড়ে আছে বলতে একটা লাশ শুয়ে আছে, মানে শোয়ানো, গলার মধ্যে মানে দেখে মনে হচ্ছে যেন মানে লাইক হচ্ছে ফাঁসি দিয়ে মারা গেছে এরকম কোনো, বাট ওর গলার মধ্যে কোনো রশি নাই, এবং গাছের সাথে এখানে অত বড় কোনো গাছ নাই যে গাছের সাথেও ফাঁসি দিতে পারে। আমি তখন ওর জড়াই ধরে প্রচণ্ড পরিমাণ কান্না করতে থাকি। কান্না করতে ওর বাবা মাকে খবর দেওয়া হয়। ওর বাবা মা তখন লাশ নেয় না, ওর বাবা থানাতে ফোন করার পরে সেম পুলিশ নিয়ে আইসা ওর বাবা ওখান থেকে লাশটা নিয়ে যাওয়ার পরে লাশটা ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত করার পরে খুব খেয়াল করে শুনবেন, ময়নাতদন্ত করার পরে লাশ মাটি দিয়ে দেওয়া হয়। অ্যান্ড লাশ মাটি দেওয়ার পরে হচ্ছে আমার নামে, আমার পরিবারের নামে অথৈর বাবা মামলা করে যে আমি নাকি ওনার মেয়েকে খুন করেছি। আমি তখন খুবই তাজ্জব হয়ে গেলাম। পুলিশ এসে আমাকে আবারও আমার বাবাকে ধরে নেওয়ার জন্য ট্রাই করতেছে, বাট আমার আব্বাকে চেনে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। আমার নামে একটা হত্যা মামলা করা হয় যে আমি হত্যা করছি, এরকম একটা মামলা করা হয়, এবং অথৈর সাথে আমার সম্পর্কের কথাবার্তা সব কিছু জানানো হয়। অ্যান্ড তখন হচ্ছে ওরা আমাকে বলে যে আমি নাকি অথৈকে খুন করেছি, বিয়ের প্রলোভন দেখিয়ে অথৈর জীবন নষ্ট করেছি, অ্যান্ড সেকেন্ড একটা বিয়ে করে ফেলেছি, অ্যান্ড অথৈকে আমি শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিছি, এবং আমাকে সম্পূর্ণ খুনি হিসাবে দোষারোপ করা হয়। আমি তখন বলি যে আমি অথৈকে খুন করি নাই, কিন্তু ওর বাবার আমাদের এলাকাতে অনেক প্রভাব ছিল। ওর
মুমিন মাস্টার্ডের অনেক প্রভাব, মানে ওরে আমাদের এলাকাতে কুমিল্লার মানুষ মোটামুটি ওরা ভালো করে সবাই চেনে। মুমিন মাস্টার বলে এক নামে চেনে। ওর বাবা কোনো সন্ত্রাসীও না, কোনো মাস্টারও না, কিন্তু উনি বড় রাজনীতিবিদ, রাজনীতি নেতা, যার জন্য অনেকে সবাই মাস্টার নামে চিনে। এখন কি হলো, আমাকে থানায় নিয়ে গেলো। থানায় নিয়ে যাওয়ার পরে আমার নামে মামলা টামলা করে দিল। মামলা টামলা করে দেওয়ার পরে আমার অবস্থাটা এমন হয়েছে যে আমার নামে একদম টোটালি একটা হত্যা মামলা দেওয়া হয়েছে, যে আমি ওরে খুন করছি এবং ডাইরেক্ট হত্যা মামলা। আদালতে রায় হয়, রায় অনুযায়ী আমার হচ্ছে 8 বছরের জেল হয়। আমার 8 বছরে জেল হয়। 8 বছরে জেল হওয়ার পরে আমাকে জেলে নিয়ে যায়। এতে আমার পরিবারের সাথে, আমার মার সাথে আমার আর কোনো দেখা হচ্ছে মাঝে মাঝে ওরা আমাকে দেখতে চায়। দেখতে গেলে তাদের সাথে আমার ওই যে জেলখানার ছোট্ট ছিদ্র দিয়ে মাঝে মাঝে 1-2 আওয়ার কথা বলি। অ্যান্ড এভাবে হচ্ছে আমার দিনগুলো কাটতেছিল জেলের ভিতরে। এভাবে যেতে যেতে আমার প্রায় 3 বছরের মতো কেটে যায়, 3 বছরের মতো কাটে। অ্যান্ড 3 বছর কাটার পরে আমার যিনি ওয়াইফ ছিল, কারণ তার সাথে তো আমার মাত্র বাসর হয়েছে, সীমার সাথে তো আমার শুধু বাসর হয়েছে। আমি তো সীমার সাথে বাসরের পর একটা দিনও থাকতে পারলাম না। এরপরে তারপর কি করা হয়, ওইখান থেকে হচ্ছে আমাকে সীমা কি করে, ওর পরিবার থেকে আমাকে ডিভোর্স করে দেয়। ওর পরিবার কি করে, যেহেতু আমার 8 বছরের জেল, ওরা বলতে ওদের মেয়ের জীবনটা নষ্ট করবে না। 3 বছর ওরা আমার জন্য ওয়েট করে, বা 3 বছর আমার আব্বা আমাকে বের করতে পারে না। 3 বছর পর্যন্ত আব্বা অনেক চেষ্টা করে, কিন্তু 3 বছর আমাকে বের করতে পারে না। অ্যান্ড সবশেষ আমার হচ্ছে সীমা আমাকে ডিভোর্স দিয়ে ও চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পরে থানা থেকে হচ্ছে আমার আব্বা আমার 5 বছর 3 মাস এরকম হবে, 5 বছর 3 মাস হচ্ছে আমি সরাসরি থানায় থাকি। ওই 5 বছর 3 মাস পর আব্বা অনেক বড় ধরনের অনেক বড় উকিল ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলে, তারপরেও কিছু করতে পারে না, যেহেতু আদালত থেকে রায় হয়ে গেছে। এরপরেও আপিল করে। অ্যান্ড আপিল করার পরে আমার রায়টা কমে আসে বলতে আমার রায়টা 5 বছরে আসে। 8 বছর ছিল, তারপর 5 বছরে আসে। অ্যান্ড 5 বছর ফিল আপ হওয়ার পরে 5 বছর 3 মাস আমি টোটাল থাকি। 5 বছর 3 মাস পরে আমি হচ্ছে সরাসরি ওইখান থেকে থানা থেকে বেরিয়ে আসি। থানা থেকে বেরিয়ে আসার পর থেকে আমি বাসায় থাকি, আমি আর কোনো কাজ করি না। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমি সারাদিন হচ্ছে সময় পেলে ফেসবুক দেখি বা ইউটিউবে গিয়ে অনেক রকমের ইমোশনাল ভিডিও দেখি। ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আপন ভাই আপনার এই ভিডিওটা আমার চোখে পড়লো। আপনি মানুষের জীবনের গল্প বলেন, ওখানে নিচে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার পেলাম। অ্যান্ড নাম্বারটা সেভ করে আপনাকে এই মুহূর্তে কল দিলাম। আপন ভাই আমার জীবনের গল্পটা আমি অনেক কল দিয়েছি, আপনি ধরেন নাই। আমি আপনাকে গল্পটা লিখে পাঠালাম। যদি সম্ভব হয় আমার এই বাস্তব জীবনের গল্পটা আপনি মানুষের কাছে তুলে ধরবেন। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন আপন ভাই, এই প্রশ্নের জবাবটা আমি আজও পেলাম না। আমি আজও এই প্রশ্নের একটা মাত্র জবাব আমি আজও খুঁজে বেড়াই, যে আমার অথই কিন্তু ফাঁসি দিয়েছে। আমার অথই আসলে ফাঁসিটা কোথায় দিয়েছে? ও যে ফাঁসি দিয়েছে, ওর ফাঁসির রশিটাও কিন্তু পাওয়া যায় নাই, এবং ওর মনে হচ্ছে যেন লাশটা কেউ এখানে এনে রেখে দিয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু আমি আজও জানি না যে ও ফাঁসি কোথায় দিয়েছে। অ্যাকচুয়ালি ও মারা কখন গেছে এটা আমি কিছুই জানি না। আমি জানি না ওকে কে মেরেছে বা ও মারা গেছে কিনা। আসলে এটা কি আত্মহত্যা, নাকি আত্মহত্যা করেছে, নাকি ওকে কেউ হত্যা করেছে, আমি কিছুই জানি না। কিন্তু ওকে যেই হত্যা করুক বা আত্মহত্যা করুক, ওর সাজাটা আমি পেলাম। আপন ভাইয়া, আপনি যদি আমার জীবনের গল্পটা মানুষের কাছে বলেন, আমার এই গল্প থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে। অন্তত বিশেষ করে বাবা মাগুলো ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকবে। তাই আমার গল্পটা প্রচার করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি কুমিল্লার ছেলে হিসাবে। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে মনোযোগ দিয়ে শোনার জন্য। আর এর চেয়েও বেশি ধন্যবাদ জানাচ্ছি, বিকজ আজকে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক খারাপ ছিল। কথা যে বলতেছি বুঝতে পারতেছি না যে আসলে কথা বলতেছি নাকি হচ্ছে কী করতেছি, মুখ থেকে কোনো রকম কথা বেরোচ্ছে না। তারপরও আমি চেষ্টা করছি যে সুজন ভাইয়ের গল্পটা আপনাদের কাছে আমার মতো করে বলার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এখানে কিছু প্রশ্ন থাকে, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে পেয়ে থাকি যে আপন ভাই এই গল্পটা কি সত্যি, এই গল্পটা কি মিথ্যে। আমি আপনাকে একটা কথা বলি যে প্রত্যেকটা গল্প আমার এই চ্যানেলে যতগুলো গল্প আছে প্রত্যেকটা গল্প বাস্তব জীবন থেকে নেওয়া। ডিয়ার ভিউয়ার্স, বাস্তব জীবন থেকে নেওয়া। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি গল্পগুলোকে আমার মতো করে একটু সাজিয়ে বলি। কিন্তু গল্পর মূল যেটা গল্পের যেটা মূল সেটা আমি ধরে রাখি, কিন্তু গল্পগুলোকে আমি জাস্ট একটু আমার মতো করে একটু মডিফাই করে সাজিয়ে বলি। কারণ সাজিয়ে বলার কারণ হচ্ছে এটাই যে আমি যদি গল্পটা ওভাবে বলি তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। এই জন্য আমি গল্পটাকে একটু একটু সাজিয়ে গুছিয়ে বলি, কিন্তু গল্পটা ট্রু, কিন্তু স্টোরিটা কিন্তু এরকমই।
মানে উনি আমাকে এভাবেই লিখে পাঠিয়েছে, তার ভালোবাসার মানুষের সাথে এটা এটা হয়েছে, সে আমাকে ওভাবেই লিখে পাঠিয়েছে। আমি শুধু কথাগুলোর মাঝে একটু মাধুর্যতা দিই, একটু মায়া দিই, একটু ভালোবাসা দিয়ে আপনাদেরকে বলে শোনাই, এইটুকুই। কোনো গল্পই কাল্পনিক না, বা কোনো গল্পই হচ্ছে কারো বানানো গল্প না। এটা প্রত্যেকটা গল্প হচ্ছে লিসেনারদের বাস্তব জীবন থেকে নেওয়া। এটা আপনি বিশ্বাস করেন, আমার আল্লাহ সাক্ষী। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, গল্প থেকে যদি আপনি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠাবেন, তাহলে আমি আপনাকে উত্তর করার জন্য চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, গল্পের শুরুতে একটা কথা বলেছিলাম যে বাবা মায়ের ভুল সিদ্ধান্তের বলি হয় সন্তান। তারই জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলেন সুজন এবং হচ্ছে অথুর জীবনে। আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই কিছু বাবা মায়ের ব্যাপার চিন্তা করলে। এরা কেন যে এই কাজগুলো করে আমার মাথায় আসে না। তারা যেটা বুঝে সেটাই, মানে এমন বাবা মা থাকে, আমি সচরাচর এরকম অনেক বাবা মা দেখেছি, ওরা যেটা বুঝে এটাই, তাদেরকে আপনি কখনোই আপনারটা বুঝাতে পারবেন না। ওদের সিদ্ধান্তরা সবসময় অটল থাকে, অ্যান্ড শেষ পর্যন্ত ওদের মানে সিদ্ধান্তের বলি হয় ওদের এই নিষ্পাপ সন্তানগুলো। আমি অনুরোধ করব প্রত্যেকটা বাবা মাকে, আপনি আপনার সন্তানের জায়গায় দাঁড়িয়ে আপনার সন্তানের কষ্টটা বোঝার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার সন্তান কখনো খারাপ হতে যাবে না। আর প্রত্যেকটা বাবা মা যদি চেষ্টা করে তাদের সন্তানকে ফ্রেন্ডলি তাদের সাথে নেওয়ার জন্য, হয় না যে বন্ধুর মতো করে তাদের সন্তানকে যে তারা বন্ধুর মতো করে তাদের জীবনে নিতে পারে, তাহলে সন্তানের জীবনটা কখনো খারাপ হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আপন আবারও হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।